ঠিক আছে, যে এই টাইমটা এটাকে প্ল্যান অফ হলিডে বলা হয়। আর এখানে প্রত্যেক বছর একটা করে প্ল্যান নেওয়া হয়, ঠিক আছে। যেমন যেমন নেওয়া হয় 1966 থেকে 67, আরেকটা নেওয়া হবে 1967 থেকে 68, তারপর একটা 1968 থেকে কী হবে 69। এই যে এক বছর করে করে চালাবে অর্থবর্ষের মতো, ঠিক আছে। এক বছর করে করে কী করবে ওরা কনস্টিটিউট করবে, ঠিক আছে। নেক্সট, কারণ এখন তো ওইভাবে আর্থিক অবস্থা খুবই খারাপ, কিভাবে কনস্টিটিউট করতে পারবো দেশকে, কীভাবে দেশকে আগে আর্থিক আগের মতো ফিরিয়ে আনতে পারবো। তো এই 5 বছরের প্ল্যান করে এখন কিছু হবে না, ঠিক আছে। ওই জন্যই এই যে পুরো টাইম পিরিয়ডটাকে প্ল্যান অফ হলিডে বলা হয়। আর এই সময় এক বছরের অ্যানুয়াল প্ল্যানগুলো নেওয়া হয়, ঠিক আছে। আমরা এখানে লিখবো আফটার এন্ড অফ থার্ড 5-year প্ল্যান 3 অ্যানুয়াল প্ল্যান ওয়ার অ্যানাউন্সড ইন 1966 থেকে 67, 1966 থেকে 67, কমা দিয়ে 1967 থেকে 68, তাই না। আর এক কমা দিয়ে 1968 থেকে 69 লিখবো। এই সময় কি হয়েছিল, এই সময় মেজর একটা জিনিস ঘটেছিল, তাই না। আমাদের অর্থ ব্যবস্থাকে একটা অনেকটা উন্নত পর্যায়ে নিয়ে যাবে। আর যেটা মেন ইফেক্ট ছিল এগ্রিকালচারের উপর, তাই না। তো আমরা এখানে লিখবো ইন ইন্ডিয়া ডিউরিং অ্যানুয়াল প্ল্যান পিরিয়ড এ রেভলিউশনারি চেঞ্জ ওয়াজ ফাউন্ড ইন এগ্রিকালচার সেক্টর, ঠিক আছে। এগ্রিকালচার সেক্টর একটা অন্যরকম পরিবর্তন দেখতে পেলাম এই প্ল্যানে কিছু কাজ, কিছু এগ্রিকালচারের উপর কনসেপ্ট নেওয়া হলো, ঠিক আছে। হুইচ ইজ নোন অ্যাজ, যেটার নাম ছিল গ্রিন রেভলিউশন। তো প্রথম যদি বলা হয় যে গ্রিন রেভলিউশন কোন প্ল্যানে শুরু হয়েছিল, কী হবে তাহলে, এই যে অ্যানুয়াল প্ল্যানগুলো নিয়ে এটা শুরু হয়েছিল, তাই না। গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লব। কোয়েশ্চেন কি পড়বে যে কোন প্ল্যানে গ্রিন রেভলিউশন শুরু হয়েছিল, কী হবে অ্যান্সার, প্ল্যান অফ হলিডে। যদি প্ল্যান অফ হলিডে না থাকে তাহলে 4th 5-year প্ল্যান, এটা আমরা আজকে পড়বো। অনেক সময় প্ল্যান অফ হলিডে এটা থাকবে না, তাহলে কী হবে অ্যান্সার 4th 5-year প্ল্যান, এটা আমরা পড়বো। এটাতে এই গ্রিন রেভলিউশন যে চাষবাস, যেই জমিতে 10 কেজি চাষ হতো ওই সময়েই ওই জমিতে আর 10 কেজি না, এবার হচ্ছে ওটাতে 50 কেজি চাষ হচ্ছে, একই জায়গায় একই জিনিসে একই ফসলে। নিশ্চয় ফসলে কিছু চেঞ্জ করেছিল, এই যে এক্সেস প্রোডাকশন করছিল না, দেশের তো অবস্থা খুব খারাপ ছিল সেই সময়। খাওয়া দাওয়ার আমরা আমেরিকা থেকে PL-14 চুক্তি অনুযায়ী নিতাম, তাই না। তো ওই চেঞ্জটাকেই গ্রিন রেভলিউশন বলা হয়। আজ আমাদের খাবার দাওয়ার উপরে চেঞ্জ হয় পুরো ব্যাপারটা, তাই না। এগ্রিকালচারের উপর চেঞ্জ হয়, প্রচুর প্রোডাকশন হয় গম ধান এগুলো না, তাই না। যেটাকে গমের উপর বেসিক্যালি হয়, এটা গ্রিন রেভলিউশন বলছি। তাহলে আমাদের খাবারের শর্টেজটা পূরণ হয়ে যায়, আর আমরা অন্য দেশের ওপর খাবার ডিপেন্ডেন্ট হয় না, ঠিক আছে। আমরা সেলফ সাফিসিয়েন্ট কান্ট্রি হয়ে যাই, যে আমার নিজেদের খাবার নিজেই তৈরি করতে পারবো। আগে তো নিজেদের খাবার নিজে তৈরি করতে পারতাম না। যদি আমরা আগে 10 কেজি খাবার খেতাম, ঠিক আছে, পুরো ভারত আমরা যদি 10 কেজি খাবার খেত, গম খেতে ধরে নাও, তো 10 কেজি আমরা আমরা 1 কেজি তৈরি করতাম, 5 কেজি কোথাও বাইরে থেকে নিতাম। এবার এই গ্রিন রেভলিউশনের ফলে কী হবে, যদি এবার ভারত যদি 10 কেজি গম খায়, তার মধ্যে ইন্ডিয়ায় 30 কেজি তৈরি করে, নিজে 10 কেজি খায়, বাকিটা স্টোর করে দেয়, যেটা তোমরা লকডাউনে খেলে কিছু না করো। চাষি গেলে তো মাঠে যেতে যায়নি, তাও তো খেলে বসে বসে বসে। তো এই যেগুলোকে সেলফ সাফিসিয়েন্ট কান্ট্রি বলে, ফ্রিতে দিল, তাই না। এবার এই প্ল্যানে আর সেরকম কিছু হয়নি, জাস্ট দেশকে টিকিয়ে রাখার নীতিগুলোই নেওয়া হয়েছিল। এখান থেকে আমাদের প্ল্যানিংয়ে কোনো কোয়েশ্চেন আসবে না। শুধু এই প্ল্যানটার কী নাম, প্ল্যান অফ হলিডে, আর এগুলো অ্যানুয়াল প্ল্যান ছিল, ঠিক আছে। টাইম পিরিয়ডগুলো লিখিয়ে দিলাম। আর এখানে মেজর জিনিস যেটা মেজর হয়েছিল সেটাই হচ্ছিল কি গ্রিন রেভলিউশনটা এখানে কী হয়েছিল, স্টার্টেড হয়ে গেছিলো, ঠিক আছে। যা হ্যাঁ, কারণ এই সময় সেরকম কোনো প্ল্যান হয়নি তো, যার পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয়, তো এখানে তো কিছু প্ল্যান হয়নি, তাই এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনো নাম দিইনি। তাই এটা এই সময় ওই প্ল্যানে কোনো বসেনি যে 5 বছর আমাদের প্ল্যানিং বলেছিল আমরা 5 বছরের এক্সপেক্টে প্ল্যান হবে, তো এখানে 5 বছরের এক্সপেক্ট ছিল না তো, ঠিক আছে। তাই এটাকে প্ল্যান অফ হলিডে বলা হয়। এবং সে তারা ইন্টারনালভাবে এটা ঠিক করে দিত যে এবছর এগুলো করবো, ব্যাস এইটুকুই। কারণ আমাদের টাকাও ছিল না সেরকম, কারণ এত বড় দেশ এতগুলো ক্রাইসিস থেকে বেরিয়েছে অত বড়। তাই এখন পরে আমরা প্ল্যানটা করছি। 5 বছরের প্ল্যান করে আমরা অনেক টাকা বাকা অনেক রকম দিক দিয়ে ভাবতে হয়, তো এভাবে ওরা করেনি, আর্থিকভাবে করেছিল, একটা বছর ধরে করেছিল, ঠিক আছে। এবার আমরা লিখবো 4th 5-year প্ল্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4th 5-year প্ল্যানের টাইম পিরিয়ডটা লিখে নেবো, ডিউরেশন বা টাইম পিরিয়ড 1969 থেকে 1974, তাই না। 1969 থেকে 74, এর দেখো 5 বছর আছে, তাই এটার 4th 5-year প্ল্যান নাম দিলাম। তার আগে 3টে এরকম হয়ে গেছে, এটা 4 নম্বর নাম দিলাম, ঠিক আছে। এই সময় প্রধানমন্ত্রী গিয়েছিল ইন্দিরা গান্ধী। তো প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে হবে, ইন্দিরা গান্ধী, ঠিক আছে। এইবার সেই সময় যারা প্ল্যানিং কমিশনটা করবে সেখানকার চেয়ারম্যান থাকবে ইন্দিরা গান্ধী। এবার আমাকে এখানে এই প্ল্যানে আমাদেরকে অনেক কিছু জানতে হবে।
কি কি গাডগিল বলছে, তাই না? তো লিখবো দিস প্ল্যান ফর্মুলেটেড বাই বা মডেল, তাই না? মডেল বলে লিখবো, এই প্ল্যানে মডেলকে দিই, লিখবো ডিয়ার গাডগিল। এবার যে ডিয়ার বলতে এটা কি ডক্টর গাডগিল? তাহলে হ্যাঁ, তো ডিয়ার গাডগিল বলা হয় ইনাকে, এটা কি ডক্টর গাডগিল? তাহলে কি কি নাম? এর নাম হচ্ছে ধনঞ্জয় রামচন্দ্র গাডগিল। ইনার কিসের জন্য ফেমাস ছিল? ইনি প্রথম প্ল্যানিং কমিশনের মেম্বারও ছিল। তো ইনার সাথে আমাদের ইন্দিরা গান্ধীর ভালো কম্বিনেশন ছিল সরকার চালানোতে। তো ইনি বেসিক্যালি ইনার প্রপোজালে এই প্ল্যানটা হয়, তাই এটাকে বলা হয় 4th ফাইভ-ইয়ার প্ল্যানকে গাডগিল পরিকল্পনাও বলা হয়। গাডগিল, ডক্টর গাডগিল। এবার এ কাজটা কি? গাডগিল কিসের জন্য এতটা ফেমাস ছিল? গাডগিল একটা প্ল্যান করেছিল, ওই প্ল্যানটা কিন্তু 2015 অবধি চলছিল। গাডগিল প্ল্যানেট ও একটা রিপোর্ট পাবলিশ করেছিল সম্ভবত 69-এ। হ্যাঁ, ওই রিপোর্টটার পরিপ্রেক্ষিতে আমাদের ভারত কিছু কাজকর্ম যেটা 2015 সাল অবধি চলেছিল, পরে 15 সালে নীতি আয়োগ হয় ওই কাজগুলোকে অন্য দিকে ট্রান্সফার করে অন্যরকম একটা কি কি কাজ করেছিল। কোনো রাজ্য কি স্পেশাল রাজ্যের দরজা দিয়ে দেওয়া, তাই না? তাই না? কোনো রাজ্য কি স্পেশাল রাজ্যের কি বলে এটাকে? হ্যাঁ, একটা যেমন জম্মু কাশ্মীরকে জম্মু কাশ্মীর, হ্যাঁ, তারপরে আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলো, ওই রাজ্যগুলো কি স্পেশাল প্রভিন্স বলা হয় না, স্পেশাল রাজ্যের দরজা দেয়। হ্যাঁ, বেনিফিশিয়ারি স্টেট বলতে পারি, বা স্পেশাল স্ট্যাটাস দিয়ে দেওয়া হয় ওইসব রাজ্যগুলোকে, তাই না? তো ওই যে দেওয়ার কনসেপ্টটা শুরু করেন কিন্তু ইনি। হ্যাঁ চলছে, কিন্তু আর ইনার ফরম্যাটে হয় না। ইনি যে লোকটা, ইনি 1969 একটা রিপোর্ট দেয়, একটা কমিটি গঠন করে, যে রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টে বলে যে ভারতে সব রাজ্যগুলো কিন্তু সমান নয়। প্রথম কথা, তো ভারতের উন্নতি করতে গেলে যেই সব রাজ্যগুলোকে, ভারতের যেমন যেভাবে মহারাষ্ট্র বিকাশ হয়েছে, যেভাবে ইউপির বিকাশ হয়েছে, যেভাবে দিল্লির হয়েছে, সেভাবে কিন্তু অনেক রাজ্য আছে যাদের কোনো বিকাশই হয়নি, তারা অনেক সুযোগ সুবিধা পায়নি। তাহলে যেসব রাজ্যগুলো একদম পিছিয়ে আছে সেই সব রাজ্যগুলোকে স্পেশাল রাজ্যের দরজা দেবে, স্পেশাল রাজ্যের। তো নিশ্চয়ই স্পেশাল রাজ্যের দরজা কেন দেবে? কেন? নিশ্চয়ই তাদেরকে কিছু কি থাকবে, তাদের কিছু সুবিধা থাকতে পারে নিশ্চয়ই, তাই না? তাদেরকে স্পেশাল রাজ্যের দরজা দেবে। যেমন আমাদের অনেকগুলো রাজ্য আছে, 12টা-13টার মতো রাজ্য আছে যেগুলো স্পেশাল রাজ্যের দরজা আছে। এবং কি সবাই এখন জানিস তো, এখন সব রাজ্যই বারবার সরকার, কেন্দ্র সরকারকে বলে আমাকে স্পেশাল রাজ্যের দরজা দাও, আমাকে এই নিয়ে অনেক, এখন অন্ধ্রপ্রদেশ খুব লড়াই করছে আমাকে স্পেশাল রাজ্যের দরজা দাও, ঠিক আছে? তো নিশ্চয়ই কিছু লাভ আছে। স্পেশাল স্ট্যাটাস দিতে বলে, কেন দিতে হবে স্পেশাল স্ট্যাটাস? কিছুদিন আগে যখন 370 নম্বর আর্টিকেল উঠলো, তাই তো, তখন সবাই প্রশ্ন ওঠালো যে 370 নম্বরে আর্টিকেলেও যেমন ওদেরকে স্পেশাল যে অনেক কিছু জিনিস দিত, তো সেটা তাহলে তো নর্থ ইস্টের স্টেটগুলো না উঠাতে হচ্ছে, মেঘালয়, মণিপুর, ওগুলো তো দেওয়া আছে, তো ওগুলোর ক্ষেত্রে অসামান্যগিরি কেন করছে বলছিল অনেকে। কিন্তু তোরা ব্যাপারটা বুঝে নি যে কি উঠাচ্ছিল 370-এ কি নামাচ্ছিল আর কি। এই 1969-এ এই কমিটি একটা 5th পে কমিশন রিকমেন্ডেশন করে, ঠিক আছে, এই কমিটি অনুযায়ী। আর সেখানে কোন রাজ্যকে প্রথম স্পেশাল রাজ্যের দরজা দেওয়ার কথা ভাবনা চিন্তা করা হয় এই কমিটি 1969-এ 5th পে কমিশন রিকমেন্ডেশনের আন্ডারে। আমরা বুঝছি এখন এই যে প্রফেসর গাডগিল লোকটা কি ছিল আর এর কি অবদান আমাদের, কারণ যেটা আমাদের পলিটিক্যাল সায়েন্সও লাগবে। 5th পে কমিশন রিকমেন্ডেশনে 1969 যখন হয়, তখন ওই রিকমেন্ডেশনে ইনি বিশেষ রাজ্য দরজার কথা বলা হয়, যে কিছু কিছু রাজ্যকে বিশেষ রাজ্যের দরজা দেওয়া হোক। যেমন নর্থ ইস্টে যতগুলো রাজ্য আছে সবগুলোকে বিশেষ রাজ্যের দরজা দেওয়া আছে। আমাদের রাজ্যের সাথে তাদের কিন্তু অন্য দিক দিয়ে তুলনা হয় না, অনেক দিক দিয়ে তারা অন্যরকম। যেমন আমাদের ফ্যামিলিতে যদি তোমাদের হলে 3টে বাচ্চা হলো, তার মধ্যে একটা যদি কি হয়, একটু উইক হয়, তাহলে তো ওকে একটা স্পেশালভাবে হরলিক্স এনে খাওয়াবে না, বুঝতে পেরেছো? বা নিজের হাতে খাওয়াবে, তাই না? বা যেমন সব থেকে ছোটো বাচ্চাটাকে যে করা হয়, তাই না?
মা সবসময় নিজের কাছে রাখবে, ওকে একটু বেশি খাওয়াবে, বেশি হরলিক্স দেবে, তাই না? তো এই যে জিনিসটা, এটাকে নিশ্চয়ই যে ওই যে কোনো একটা বাচ্চা শরীর খারাপ হওয়ার পর তাকে স্পেশালভাবে গাইড করা হয়, কেন? নিশ্চয় কোনো দিক দিয়ে উইক হয়ে যাচ্ছে, পিছিয়ে পড়ছে, কোনো কিছু হচ্ছে, ওরকম রাজ্যগুলোর মধ্যে সবাই ওইভাবে চলে না। কিন্তু সরকারের বা মা বাবার কাজ তাদেরকে সমানভাবে বিকাশ হোক তাদের, ওই জন্য সরকারও তাদেরকে কি করে, কিছু ওরকম বাড়তি কিছু সুযোগ দেয়। তো ওই বাড়তি সুযোগগুলো আবার অন্য লোক তোরা রাগ করবে, তখনই বলে দেয় এর স্পেশাল রাজ্যের দরজা দেওয়া হলো তোমাকে। আমি জাস্ট একটা বলে দিই, যদি কোনো স্পেশাল রাজ্য নর্মাল রাজ্যের আমি একটা পার্থক্য বলে দিই। ওয়েস্ট বেঙ্গল একটা নর্মাল রাজ্য, তাই না? আর মেঘালয় একটা স্পেশাল রাজ্য। এবার মেঘালয় যদি কেন্দ্র তো সবাইকে ধার দেয়, টাকা ধার দেয়, মেঘালয় যদি 100 টাকা ধার পায় আর আমাদের পশ্চিমবঙ্গে যদি 100 টাকা ধার পায়, কেন্দ্র ওকে কী করবে না, 100 টাকা নেবে না, 70 টাকা তার কাছ থেকে নেবে আর বাকি 30 টাকা সাবসিডি দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু মেঘালয় যদি ধার নেয়, মেঘালয়কে যখন ধার দেয়, তখন কেন্দ্র গভর্নমেন্ট তার কাছ থেকে 10 টাকা নেবে, 90 টাকা ছাড় দিয়ে দেবে। তো লোক কেন স্পেশালের দরজা নিতে চাইবে না? তো বেসিক্যালি এই 95th পে কমিশন রিকমেন্ডেশন কি করছে, যে সবাইকে, অনেক রাজ্যকে, সবাই সমান নয়, তাদেরকে স্পেশাল রাজ্যে দরজা দেওয়া হোক। 1974 থেকে 79, 1974 থেকে 79, এই সময় অনেক রাজ্যকে কেন্দ্র গভর্নমেন্ট স্পেশাল রাজ্যে দরজা দেয়, যেমন মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, সিকিম, হিমাচল প্রদেশ। এই 5টা রাজ্য কি এই সালে প্রথম স্পেশাল রাজ্যে দরজা দিয়ে দেওয়া হয়, 74 থেকে 79। গাডগিল, তাই না? প্রথমে এই 5টা রাজ্য হচ্ছে, তারপরে হবে সম্ভবত 1990 সালে মিজোরাম, তারপরে হচ্ছে 2001 সালে অরুণাচল প্রদেশ, ঠিক আছে? তারপরে উত্তরাখণ্ড পায় কিছুদিন পরে, উত্তরাখণ্ড নামটা লিখে রাখবো। একদম প্রথম যখন হয় না স্পেশাল রাজ্যে দরজা দেয়, বেসিক্যালি 3টে স্টেটে দরজা দেয়। কি কি না, সেই সময় আসাম, জম্মু কাশ্মীর আর নাগাল্যান্ড। সব থেকে প্রথম লিখে রাখবো আসাম, জম্মু কাশ্মীর, নাগাল্যান্ড। সব থেকে প্রথম দেয় এইটাকে, তারপরে দেবে এইটাকে, তারপরে দেবে এগুলোকে, তারপরে এইগুলো, তারপরে এটা, এইভাবে ক্রোনোলজিক্যাল ওরা দেয়। এই সময় 74 নাগাদি। তো এই গাডগিল কি করছে না, কোনো রাজ্যকে স্পেশাল রাজ্যে দরজা দিতে হবে তবেই তাদের বিকাশ হবে, এই কথাটা বলে। এই কথাটাতে তার উত্থাপন হয় কখন না, 5th পে কমিশন রিকমেন্ডেশন হয় যখন 1969, তখন। তারপর থেকে প্রথমে আসাম, জম্মু কাশ্মীর, নাগাল্যান্ডকে স্পেশাল রাজ্যে দরজা দেওয়া হয়, কেন্দ্র গভর্নমেন্ট দেয়। তারপরে মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, সিকিম, তারপরে হিমাচল প্রদেশকে দেয়। তারপরে কিছুদিন পর মিজোরাম, তারপরে কিছুদিন পর অরুণাচল প্রদেশ, তারপরে কিছুদিন পর উত্তরাখণ্ড, ঠিক আছে? এইভাবে তাদেরকে এতগুলো রাজ্যকে স্পেশাল রাজ্যে দরজা দেয়। তারপর থেকে অন্ধ্রপ্রদেশ রীতিমতো বলে আমাকে স্পেশাল রাজ্যের দরজার মধ্যে রাখো, আমাকে রাখো, এই নিয়ে প্রচুর আন্দোলনও করে, সেন্ট্রালের কাছে রিকোয়েস্টও করে। তো গাডগিল রিপোর্ট এটা বলছে। এবার আমরা একটু যখন এটা জানছি, জেনেই নিচ্ছি স্পেশাল রাজ্য, যেটা স্পেশাল রাজ্য, সেটা দরজাটা দেয় কিভাবে, তার প্রসিডিওরটা কি, তাই না? জানছি, জেনেই নি, জেনে রাখি আমরা। প্রথম আমরা লিখবো যে একটি স্পেশাল রাজ্য কী কী লাভ পায়। প্রথম হচ্ছে, যদি সে ধার নেয় তো তার 90% কি তাকে ছাড় পেয়ে যায়। বেসিক্যালি ধার নিলে 90% সে ছাড় পেয়ে যায়, তাহলে 10% তাকে রিফান্ড দিতে হয়। নেক্সট, যেমন হচ্ছে ওইসব অঞ্চলে বলে দেবে, কোনো কোম্পানি যদি ওইসব অঞ্চলে কোনো কিছু সেট আপ করে, কোনো কিছু যদি ইন্ডাস্ট্রি সেট আপ করলো বা কোনো কিছু যদি সেট আপ করে ওইসব অঞ্চলে, যেসব রাজ্য স্পেশাল স্টেট আছে, তাহলে ওই কোম্পানিকে সেরকম আর আমাদের এক্সাইজ ডিউটি কম লাগবে, তারপরে আমাদের কাস্টম ডিউটি কম লাগবে, তারপরে হচ্ছে কর্পোরেট ট্যাক্স কম লাগবে, ইনকাম ট্যাক্স লাগবে খুবই কম, ঠিক আছে? তো এই জিনিসগুলো, এই ধরনের প্রচুর ছাড় পাওয়া যাবে। তার ফলে কী হবে, প্রচুর এই যারা ইন্ডাস্ট্রিয়ালিজ আছে, যারা কি করবে না, ওই সব রাজ্যে, স্পেশাল রাজ্যে চলে যাবে, তাই না? ব্যবসা করতে চাইবে না, অনেক টাকাতে ছাড় ফাড় পাবে এখানে, বুঝতে পেরেছো? তো এইভাবে এরকম আরও হিউজ ছাড় আছে, আমরা মোটামুটি দুটো জানছি, তাই না? যে টাকাতেও ছাড় পাওয়া যায়, আর ওখানে যদি যারা ব্যবসা করতে আসবে তাদেরও ছাড় পাওয়া যাবে, তাহলে তাদের অনেক ট্যাক্স ফ্যাক্স কম দিতে হবে। এইবার তাহলে তো ব্যাপার হচ্ছে যে সবাই চাইবে তো ছাড় নিতে, তাই না? তাহলে কারা বেসিক্যালি ছাড় পাবে? নিশ্চয়ই কোনো কিছু একটা মাপদণ্ড থাকবে স্পেশাল রাজ্যে দরজা পেতে গেলে, তাই না? আমরা দেখে নেবো কোন কোন রাজ্যে ছাড় পাবে, বেসিক্যালি কী কী মাপদণ্ডগুলো থাকবে। তাহলে যদি ওই অঞ্চলে কোনো আন্তর্জাতিক সীমা লাইন থাকে, তাহলে তাকে কী করা হবে, অ্যাজ এ কনসিডার করা হবে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার জন্য রাজ্যকে। তারপরে ওই রাজ্যের
যদি পার ক্যাপিটা ইনকাম পিসিআই যদি কম থাকে, পার ক্যাপিটা ইনকাম বেসিক্যালি পিসিআই যদি কম থাকে সেটা দেখবে। যদি প্রচুর ট্রাইবাল গোষ্ঠী থাকে তাহলে অ্যাজ এ কনসিডার করবে। তারপরে ওখানে ট্যাক্সটা কম আসবে অন্য রাজ্যের তুলনায়, ট্যাক্সের এটা কম থাকবে, ঠিক মতো ট্যাক্স পাবেন ওই রাজ্যের যা ট্যাক্স, তাই না? পশ্চিমবঙ্গ ট্যাক্স তুলছে ধরে নাও 100 টাকা, আর একটা ওইরকম রাজ্য ট্যাক্স পাচ্ছে 10 টাকা। তো এই যে একটা কম ট্যাক্স পাচ্ছে, এটাও অ্যাজ এ কনসিডার হবে। তারপরে বেটার ইনফ্রাস্ট্রাকচার না থাকলে, ইনফ্রাস্ট্রাকচার মানে রাস্তাঘাট বেটার, এইসব কোনো কিছুই নেই, জল ওই, তাই না? এই ব্যবস্থাগুলো ঠিক নেই। সোশ্যাল ইনইকুয়ালিটি মানে অসাম্যতা, জাতপাত বলতে পারি, উঁচু নিচু বলতে পারি, তাই না? এই সব জিনিসগুলো যদি বেশি থাকে তো এগুলো সব মিলে পরে ওরা কী করে, ওরা দেখে, ঠিক আছে? এগুলো সব কিছু আছে কি না এগুলো সব ওদের মাথায় থাকে, ঠিক আছে? এগুলোর পর ওদের মনে হবে যে না এই রাজ্যকে কী করে দেওয়া হয়, হ্যাঁ স্পেশাল স্ট্যাটাস দেওয়া হবে কি না, দিয়ে ওরা স্পেশাল স্ট্যাটাসের কী করে দরজা দিয়ে দেয়। আর যখন স্পেশাল স্ট্যাটাসের কোনো দরজা পায় তখন ও রাজ্য বিভিন্ন টাইপের ছাড় পেতে থাকে, যাতে ওই রাজ্য যারা পিছিয়ে গেছে যেসব রাজ্য সেগুলোকে কি করা হয়, তাদেরকে ডেভেলপ করা। তো ওইটাই এই সব রাজ্যগুলো এখনও পেয়ে আছে। টোটাল সম্ভবত এখন 11টা মতো রাজ্য বিশেষ স্ট্যাটাসে রাজ্যগুলি পাওয়া যায়, ঠিক আছে, দরজা পেয়েছে এখন অবধি। আর এই যে ডক্টর গাডগিলি ছিল কি এর কনস্টিটিউটর, তাই না? উনি এই ফরম্যাটটা তৈরি করেছিলেন, উনি ভেবেছিলেন যে এরকম স্পেশাল তবে সবারই উন্নতি হবে, তাই না? এই রকম প্রপোজাল উনি দিয়েছিলেন ইন্দিরা গান্ধীকে, তারপর থেকে ওই প্রপোজালের উপর কাজ হয়েছে, অনেক রাজ্যকে স্পেশাল স্ট্যাটাস দিয়েছে, এবং 2015 অবধি যখন নীতি আয়োগ আসা অবধি ও যা যা বলেছিল সেই ফরম্যাট অনুযায়ী কাজ হতো। নীতি আয়োগ এসে পরে ওই ফরম্যাটগুলো একটু চেঞ্জ করেছে, একটু অন্যরকমভাবে করেছে, বুঝতে পেরেছেন? তো ডক্টর গাডগিল কতটা ইম্পর্টেন্ট, ইনার অনুযায়ী আমাদের 4th ফাইভ-ইয়ার প্ল্যানটা কনস্টিটিউট হয়। তো যদি আসে যে 4th ফাইভ-ইয়ার প্ল্যানটা কে তৈরি করেছিল, ডক্টর গাডগিল, তাই না? এই ডক্টর কিন্তু ওই ডক্টর না, এটার নাম হচ্ছে কি নাম, ধনঞ্জয় রামচন্দ্র গাডগিল, ঠিক আছে? তো আমরা শুরু করছি তাহলে গাডগিল, তাহলে ইনার আমরা দুটো রেসপেক্টে দেখলাম, একটা 5-ইয়ার প্ল্যান দিকেও কনস্টিটিউট করছে, আর তার প্ল্যান এখনো অবধি কাজ করছিল, 2015 অবধি কাজ করছিল, তাই না? একটা অন্য রেসপেক্টে কাজ করছিল। এই যে স্পেশাল স্টার্টের দরজা কোন কার মেন থাকে, গাডগিলে, সেটা আমরা যদি কোনোদিন কোশ্চেন আসে আমরা অবশ্যই করব, ঠিক আছে? এবার আমরা কি লিখবো, এই প্লেনের মেন কি লিখবো, মেন অবজেক্ট, যে এই 4th ফাইভ-ইয়ার প্ল্যান যখন ইন্দিরা গান্ধী ডিক্লেয়ার করে যে এত সাল থেকে এত, তখন এর মেন অবজেক্ট বা মেন ফোকাস কিসের ওপর থাকে, লিখবো গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড টু অ্যাচিভ সেলফ রিলায়েন্স। আমরা শুধু সেলফ রিলায়েন্সের নিচে দাগ দেবো। সেলফ রিলায়েন্স মানে হচ্ছে কি আত্মনির্ভরতা, মানে কি নিজের পায়ে দাঁড়াও, পাতিকতা বাড়িতে আমরা অনেক শুনেছি, অনেকদিন ঘুরলে এবার নিজের পায়ে দাঁড়া একটু, তাই না? এই যে নিজের পায়ে দাঁড়ানোটাকেই বলা হয় সেলফ রিলায়েন্স। আর তার আগে যে গ্রোথটা আমাদের প্রত্যেক প্ল্যানই চাইবো আমরা গ্রোথ হতে। আর স্টেবিলিটি কথাটার মানে কি হচ্ছে, স্থায়িত্ব, মানে আমরা নিশ্চয়ই সে সময় স্টেবল ছিলাম না, আমরা নিশ্চয়ই হিল ছিলাম, তাই না? কেন হিল ছিলাম, তার আগে এতগুলো যুদ্ধ হয়ে গেছে, অবস্থা প্রচুর খারাপ আছে, সবাইকার মতিভ্রম আছে, কেউ অন্য চিন্তাভাবে চিন্তা ভাবনা করছে, ঠিকমতো গ্রোথ হচ্ছে না, ঠিক আছে? এই যে জিনিসটাকে, ওই যে টোটাল এইভাবে গ্রোথ করাটাকে নিজেরটাকে, ঠিক আছে, স্টেবল থেকে গ্রোথটা করাটাকে আর নিজের পায়ে দাঁড়ানোটাকে কি বলছে, এই প্ল্যানের মেন অবজেক্ট। কিছু বারবার বলছি আমি, কিছু অবজেক্ট আমি প্রথম প্ল্যানেই বলে গেছিলাম, প্ল্যানের হিস্ট্রি প্ল্যানেই বলে গেছিলাম যে কিছু তো পরপর থাকবে, যে ওগুলো সব প্ল্যানেরই মোটিভ থাকবে, তাই না? যেমন কি বলেছিলাম, জিডিপি গ্রোথ, ন্যাশনাল ইনকাম বাড়া, পার ক্যাপিটা বাড়া, আনএমপ্লয়মেন্টটা কমানো, মডার্নাইজেশন দিকে যাওয়া, তারপরে আমাদের স্বাস্থ্য ভালো থাকা, এই সব জিনিসগুলোকে আমরা প্রত্যেক প্ল্যানই অবজেক্ট থাকবে। কিন্তু মেন যদি 100 টাকা খরচা করি তা 40 টাকা শুধু এই জন্যই খরচা করব, সেটা হচ্ছে কি সেলফ রিলায়েন্স। সেলফ রিলায়েন্স কেন বলছে, কারণ এই সময় না এই প্ল্যানের প্রচুর সমস্যা হয়, এই মানে তার আগের যে প্ল্যানগুলো না প্রচুর সমস্যা হয়, দেশ একদম বুঝতে পারে না যে কী করা যাবে। আর দেশে ওইভাবে সরকারি পকড়ও মজবুত ছিল না, মানে সরকারও ঠিক একটা স্ট্রং পজিশনে ছিল না যে সরকার সবাইকে কাজ দেবে। তো সরকার এখানে বলছিল আমাদের জনসংখ্যা প্রচুর বাড়ছিল, তো বলছে তোমরা উন্নত হও তবে নিজেই পাই দাঁড়াও, সরকার তো সবাইকে কাজ দিতে পারে না, আজকেও তো সরকার সবাইকে কাজ দিতে পারে না, সবাইকে সরকারি কাজ দেবে, কিন্তু তোমাদের সবাইকারই সরকারি কাজ লাগবে, তাহলে কি হবে? তো বলছে না নিজের পায়ে দাঁড়াও, সেটা তুমি যেমন করে হোক। তো বললে তো হবে না, নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু কিছু কাজ করেছিল ওরা, কিছু প্রোগ্রাম চালিয়েছিল,
ওইসব যে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল যে তুমি ITI করো, করে পরে তুমি একটা নিজস্ব একটা লেদ খুলে বসে যাও, হতেই পারে। একটা যদি মডার্ন ইনফ্রাস্ট্রাকচার যদি দেয় ভালো, একটা ট্রেনিং দেয় একটা ছেলেকে যে তুমি নিজেই গাড়ি তৈরি করতে পারবে, ভালো করে বুঝো, ওকে যদি ওরকম ইকুইপমেন্ট সরকার থেকে প্রোভাইড করে, তো কে কেন হন্ডাকে বড় লোক বানিয়েছে, তো ওখানে কতজন কাজ পাবে? আর যদি সবাইকে যদি দিয়ে দেয়, ওই মেশিনটাই দিয়ে দেয়, একটা মেশিনে গাড়ি তৈরি হয়। হ্যাঁ কঠিন, আবার নিশ্চয় ট্রেনিংটা যদি বাচ্চাকে দেয়, তাহলে একটা বাচ্চার কি মোটিভ থাকবে ছোটো থেকে, যে আমি ওই ট্রেনিংটা নেবো, তারপর আমি নিজেই গাড়ি তৈরি করবো, তাই না? মেশিনটা আমি কিনতে পেয়ে যাবো, বা আমাকে সরকার থেকে মেশিন দেবে। সরকারকে মেশিন যদি প্রোভাইড করে দেয় আর একে যদি ট্রেনিংটা দেয়, তাহলে ও কী করবে, নিজের বাড়িতে একটা গ্যারেজ খুলবে আর পুরো নিজের মডেলে, বিভিন্ন মডেলে গাড়ি তৈরি করবে, আর হেভি হেভি ইনভেনশন করতে পারবে, তাই না? তাহলে আর চাকরি, সরকারি চাকরি এইটা তো থাকবে না, বুঝতে পেরেছো তো? এইটাগুলোই তো প্ল্যানিংয়ে কাজ করে, এইটাই তো ভাবে যে নিজের পায়ে দাঁড়া। সরকার অনেক প্ল্যানও চালায় এই জন্য, সেম একটা প্ল্যান ছিল, তাই না? ট্রেনিং ফর রুরাল ইউথ। তো এই যে ইউথগুলোকে ট্রেনিং দেওয়া বিভিন্ন দিকে, মেয়েগুলোকে বিভিন্ন দিক দিয়ে ট্রেনিং দেওয়া, যে এইটা শিখো, কম্পিউটার শিখে কম্পিউটারে কাজ পাবে, তাই না? এই ট্রেনিংগুলো দেওয়া, একটা ITI, এটা তো শুরুই হয়েছে ওই জন্য। ITI যে ট্রেনিংটা, ওটা তো শুরুই হয়েছে এই জন্য। ITI ফুল ফর্ম কি? ITI, দেখো ভুল জিনিসটা দেখি, ITI কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এর কাজ কি হবে? ইন্ডাস্ট্রিতে ট্রেনিং দেওয়া, যাতে ওই ইন্ডাস্ট্রিটা কীভাবে চলছে, ওই যন্ত্রপাতি, এগুলো নিয়ে তো কাজ হবে। যখনই কেউ এখন, কিন্তু আজকে 90% বাচ্চা ITI করছে, রেলে ফর্ম ফিল আপ করে আবার সরকারি ঢুকবে মা। আরে ভাই, সরকারও গাজব হয়ে গেছে, তাই না? ভাবছে এক যে ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করবে, ইন্ডাস্ট্রি সেক্টরে যাবে, মাল তো যাবে না, ও সঙ্গে সঙ্গে আবার সরকারি সেক্টর আসবে, এসে পরে সার্টিফিকেটে নিয়ে পড়ে, তো কি করে চলবে দেশ? ঠিক আছে, সব কিছু এরকম একটা ফল্ট বেরিয়ে যাচ্ছে। এবার করতে হবে রেলকে বেসরকারি করে দাও, তাই না? ইন্ডাস্ট্রি দিকে যাচ্ছেই না, ওইভাবে মোটিভ হচ্ছেই না জিনিসটা, যেটার জন্য তৈরি করা। শুধু সবাই সার্টিফিকেটে নেবো, রেলের ফর্ম ফিল আপ করবো, গ্রুপ ডি, NTPC, কি করা যাবে, দেশ হবে? এটার মোটিভ অন্যরকম ছিল, ইন্ডাস্ট্রিতে ট্রেনিং নেবে, ওই ইন্ডাস্ট্রি সেক্টরে কাজ করবে, বা নিজেও যদি কোনো কিছু ইনভেনশন করতে পারে, নিজে দোকান খুলে কাজ করবে, লেদের কাজ জানবে, তাই না? কিন্তু হচ্ছে না তো ব্যাপারগুলো, কোথায় গেছি আমরা বুঝতে পারছি তো। তো আমাদের অবস্থা খুবই খারাপ। এইবার আমরা এখানে মেন জিনিস জানবো, যেটা সেটা প্রথম জানবো যে এই প্ল্যানে কি কি প্রোগ্রাম দেওয়া হয়েছিল, তাই না? ফার্স্ট প্রোগ্রাম লিখবো। প্রোগ্রাম বলার আগে এই কথাটা বলে দিই, প্রোগ্রাম যে হবে, জনগণের জন্য প্রোগ্রাম করব, এই কনসেপ্টটা আসেই কখন? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, CDP, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওই বলেছিল যে কমিউনিটি, যেসব কমিউনিটিগুলো দুর্বল হয়ে গেছে, যারা সমাজ থেকে পিছিয়ে গেছে, তাদের জন্য কি করে দেওয়া, বিভিন্ন প্রোগ্রাম মাধ্যমে ওই কমিউনিটিগুলোকে কি করে দেওয়া, উন্নত করে দেওয়া, তাই না? যার ফলে আমি বারবার বলছি, এটা প্রত্যেক 5-এর প্ল্যানে। তার জন্য কি করা, ব্লক কনসেপ্ট ইন্ট্রোডিউস করা। ব্লকে একজন ব্লক অধিকারী রাখে, যাকে BDO বলা হয়, তাই না? তার মাধ্যমে ওই যেসব জাতিগুলো সমাজ থেকে SC ST OBC বলতে পারি, OBC তখন ছিল না, SC ST, তারপরে আরও বিভিন্ন যারা কৃষক বর্গ বা যারা ওইসব কাজ করে ধরলাম, তো এই যে অর্থনৈতিক যে পিছিয়ে যাচ্ছে, তাই না? তো এই সব জিনিসগুলোকে না কী করছে না, ওদেরকে ফিনান্সিয়াল মানে বিভিন্ন রকম সাহায্য দেওয়া জন্য এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটা চালায়, ঠিক আছে? যার ফলে কি হয়, কয়েক বছর তো চলে ভালো, চলার পর কি, যা টাকা বাকা আসে ওই কমিউনিটিদেরকে দেয়, ওখানে দেয়, এদিকে দেয়, তো এইভাবে চলতে চলতে আলটিমেট 57-58 সালে এসে দেখে এই প্রোগ্রামটা ঠিক মতো কাজ করেনি, CDPটা, তাই না? ফেলিওর হয়ে গেছে। ফেলিওর হওয়ার জন্য ওর কী করলো, অ্যাপয়েন্ট করলো কি একটা কমিশন, যে কি রিপোর্ট দেবে, কেন ফেলিওর হলো, কী দরকার। তখন ওই রিপোর্টের যে কমিটির যে হেড থাকলো, সেদিকে এলো বলবন্ত রায় মেহতা। এই বলবন্ত রায় মেহতা রিপোর্ট দিল যে দেখো তোমরা ঠিকই তো করেছিলে কমিটিটা, কিন্তু কমিটিটা ব্যুরোক্রেসি যে ছিল তারাই সব টাকা পাকা মেরে দিয়েছে। বেসিক্যালি এই ব্যুরোক্রেসির ফল্ট আছে, ব্যুরোক্রেসির প্রথম ফল্ট অফিসারদের, আর সেকেন্ড ফল্ট হচ্ছে কি, এই একটা কমিউনিটি বেস করে দিয়েছো, এটা সবথেকে বেশি ভুল করেছে। কমিউনিটি বেসভাবে কোনো প্রোগ্রাম তুমি যেটা চাইছো সেটা হবে না, ঠিক আছে? কমিউনিটি বেস করে হবে না এটাকে,
কমিউনিটিকে করে প্রোগ্রাম করা এটা ঠিক না, ঠিক আছে, এটার জন্য এটা সাকসেসফুলি হয়নি। অনেক আছে যারা কমিউনিটির মধ্যে পড়ে না কিন্তু গরিব আছে, তাদের কী হবে, ঠিক আছে। তো এইভাবে একটা প্রোগ্রামের একটা দিক দেয়, মানে ভুল দিক বেরোয়, দিয়ে ও রিকমেন্ড করে কি না বল, এবার এরিয়া বেসিক্যালি কমিউনিটি না থেকে এরিয়া, ধরুন এই এরিয়াটা দেখলাম, এই এরিয়াতে যারা যারা থাকবে সবাইকে আমরা প্রোগ্রামের মাধ্যমে যা দেবো, স্বাস্থ্য দেবো, এই দেবো, যা যা দেবার সব দেবো। তারপর থেকে কী আছে তাহলে, এরিয়াকে বেস করে প্রোগ্রাম করা। আর ওই বলবন্ত রায় মেহতা ওই জন্য এরিয়ার জন্য যে 3টে এরিয়া স্লট থাকবে এরিয়ার মধ্যে, তাই না, গ্রাম অঞ্চলে। ও বলেছিল যে গ্রামের লোকেদেরকে পাওয়ার দিতে হবে। এই যে ব্যুরোক্রেসি থাকছে, বিডিও থাকছে, গ্রামের লোকেদের কিছু কোনো পাওয়া নেই, বিডিও শাসন করছে, তো পুরো বিডিও আলটিমেট থাকবে, আর ও এখান থেকে সব নিয়ে চলে যাবে। এইভাবে সব কমিউনিকেট হবে না। তাহলে কী করা দরকার না, এখানকেও এদেরকেও যারা গ্রাম আছে তাদেরকেও পাওয়ার দেওয়া দরকার, তাদেরও পঞ্চায়েত সিস্টেম বলে সিস্টেম করে দেওয়া, যেখানে থাকবে প্রথমে থাকবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, তারপর জেলা পরিষদ, ঠিক আছে। তো এই 3টে স্ট্রাকচার এদের কাছেও আমরা প্রশাসনিক পাওয়ার দেবো, আর এর কাছেও থাকবে বিডিওর কাছে। তো এই কম্বিনেশন চালাবে, বুঝতে পেরেছো, এইভাবে ও এটা দেয়। আর বিভিন্ন প্রোগ্রাম আসবে তখন সবার এরিয়া বেস হবে, পঞ্চায়েত সমিতিতে হবে, এইখানে গ্রাম পঞ্চায়েতে হবে, এইভাবে হবে এরিয়া, ওখানে যারা থাকবে সবাই প্রোগ্রামের লাভ পাবে। তো এইবার যা প্রোগ্রাম হবে সব কি বলেছিলাম, এরিয়া বেস প্রোগ্রাম হবে। আগে কি হতো প্রোগ্রামগুলো, কমিউনিটি, যেমন লেপ্রোসি ছিল, কাদের জন্য প্রোগ্রাম ছিল, লেপ্রোসিদের জন্য বলেছিলাম না। তারপরে আবার কি ছিল একটা প্রোগ্রাম, SC/ST কমিউনিটিদের ছিল, কৃষকদের জন্য ছিল। তো এবার এরিয়া বেস প্রোগ্রাম, এবার ওই যে না 57 বা 58 পর যে এইগুলো হবে, যা এরিয়া প্রোগ্রামগুলো 5 ইয়ারে নেওয়া হবে, সে 5 ইয়ার প্ল্যানগুলো মোটিভই থাকবে কি, এরিয়া বেস প্ল্যান করা, এরিয়া বেসকে করা। তো এই প্ল্যানও নিশ্চয়ই যেসব প্রোগ্রামগুলো হবে মানুষের জন্য, সমাজের জন্য, যেগুলো আমাদের পরীক্ষাতেও আসবে, সেগুলো কি বেস হবে, এরিয়া বেস হবে। তো লিখতে শুরু করে দেবো, তাই না। এই কনসেপ্টটা সবসময় আমি যেটা ডেভেলপ করেছি এটা মাথায় রাখার চেষ্টা করো, বারবার আমি এইটা বলছি। তো এটাকে আমি এখন জানি, এটাকে 2-4 বার বলতে হবে, তবে মাথায় গাঁথবে। এই ব্যাপারটা আমাদের এরিয়া বেস প্রোগ্রাম, এটা আমাদের কোনোদিন কোথাও লিখতে আসে, বা কোনোদিন পঞ্চায়েত সমিতিও যদি আসে, বা কোনো কিছু যদি কোনোদিন যদি এসে দিয়ে আমরা এই কনসেপ্টটাকে কোনো ইনপুট করবো, যে কী ছিল, কেন CDP এখান থেকে আসা, এগুলো দেবে একটা আমাদের যে, বা বিভিন্ন প্রজেক্ট যদি দেয়, যে আমাদের যে বিভিন্ন ভারত স্বাধীনতার পর থেকে এখন অবধি অনেক প্রজেক্ট হয়েছে, তাই না, মানুষের সমাজকে কল্যাণ করার উদ্দেশ্যে। এই সম্বন্ধে একটা নোটস লেখো 40 নম্বর, ঠিক আছে, দিতেই পারে, হতে পারে বাংলাতে দিয়ে দিল BCS, বা কোনো একটা এসেতে দিয়ে দিল, দিতেই পারে, বিভিন্ন রেসপেক্টে দেবে, ওরা তো বলে দেবে না, বিভিন্ন রকম লোকের কাছে ওটা হার্ড কোয়েশ্চেন থাকবে। আমাদেরকে এই জিনিসটা তুলে ধরে পরে বিভিন্ন প্রোগ্রামগুলোর নামটা লিখতে দেবে। যারা ইকোনমিক্স অপশনাল রাখে তাদের আসে এরকমভাবে নোটটা, ঠিক আছে। তো আমরা নেক্সট লিখবো, কি লিখবো, প্রোগ্রামস, তাই না। তো প্রথম এই সময় যে প্রোগ্রামটা হবে লিখবো ট্রাইবাল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এরিয়া বললাম না, যা প্রোগ্রাম হবে এবার সব কি হবে, এরিয়া বেস হবে। বলছে এটা তাহলে কাজ কি হবে, প্রোগ্রামে তো একটা কাজ লেখা থাকবে, এটা আমি বলেইছি, যে প্রোগ্রাম যদি তুমি ভালো করে পড়তে পারো, প্রোগ্রামের ফুল ফর্মটা তুমি বুঝতে পারবে এর কাজ কি। তো বেসিক্যালি সরকারের কাজ থাকবে যেসব ট্রাইবাল এরিয়াগুলো আছে তাদের ডেভেলপ করা। কিভাবে, এই প্রোগ্রামটা না, এই যে প্রোগ্রামগুলো হবে যেটা লিখাবো, সেই প্রোগ্রামগুলো খুব একটা সাকসেস হবে না। সরকার তখন ইউটিলাইজ করবে যে আমরা খুব বেশি ক্ষেত্র এরিয়া ধরে প্রোগ্রাম করে দিচ্ছি, যার ফলে আমাদের, তারপরে আবার ওরা প্রোগ্রাম স্ট্রাকচারটা চেঞ্জ করবে। তোমাকে জানতে ইচ্ছে করছে যে কী টাইপের চেঞ্জ করবে নেক্সট, তাই না, বলবো আমরা নেক্সট যখন 5 ইয়ার পড়বো। তো আমাদেরকে তখন আবার প্রথম থেকে তুলে ধরতে হবে CDP থেকে। এখন যে প্রোগ্রামগুলো না এরিয়া না কমিউনিটি নেই, এখন প্রোগ্রামগুলো কেমন টাইপের চলছে, এটা আলাদা রকম প্রোগ্রামগুলো চলছে না। যেমন 100 দিনের কাজ একটা প্রোগ্রাম, তো মনরেগা, তাই না। এই যে ICDS একটা প্রোগ্রাম, তো না এরিয়া না কমিউনিটি। তো এই জিনিসগুলোকে আমাকে ভাবতে হবে, ওরকম একটা প্ল্যান নেবে। তো এই যে ট্রাইবাল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামে কি বলছো, ট্রাইবাল লোকেদেরকে যারা এরিয়াতে, ওই এরিয়াতে স্বাস্থ্য যেসব জিনিসগুলোকে প্রোভাইড করা, তাই না, এটা মেন থাকবে। এই যে প্রোগ্রামটা যখন নেবে না, অ্যাপ্রোচটা যখন নেবে সরকার, তখন এই প্রোগ্রামটা প্রচুর প্রোডাক্ট ভিত্তিক হয়ে যাবে, মানে প্রোডাক্ট ভিত্তিক হয়ে যাবে। প্রোডাক্ট ভিত্তিক মিনস মানে যা কিছু গুডস তাদেরকে মানে প্রোডাকশন বিতরণ করে দিত, কম্বল টম্বল ওই যা আসতো না, ওই প্রোগ্রাম মাধ্যমে বিতরণ করতো। এটাই প্রোগ্রামটার মোটিভ হয়ে গেছে। ত্রিপল থেকে শুরু করে যত ট্রাইবেল এরিয়াগুলো আছে ভারতবর্ষে যেখানে করেছিল, ঠিক আছে। তো যার ফলে কী হতো, তো এইটা এতটাভাবে সাকসেসফুলি হয়নি,
হ্যাঁ, কেন প্রোডাক্টে আবার বিউরোক্রেসি মাঝে আছে। প্রোডাক্ট কি হতে পারে বলছি না, ঠিক আছে, প্রোডাক্ট এলেই যেটা হয় তাই না, ঠিক মতো হবে না, মানে মেনু সময়ের মধ্যে যাবে না। হ্যাঁ, কি হতে পারে আরও বিভিন্ন প্রোডাক্ট, এবং তাদের পর্যন্ত পৌঁছাতো তো ওগুলো খারাপ হয়ে যেত তাই না, ওগুলো আর টেকসই হতো না। মানে কি তুমি তাকে কাউকে একটা যদি তুমি প্রোডাক্ট দিলে, ধরুন কম্বল দিলে, ওটাকে সারা জীবন উপভোগ করতে পারবে? আর তার নামে একটা কম্বল স্যাংশন হয়ে গেছে, ঠিক আছে, এই করে এই প্রোগ্রামটার মানে এইটাও কি হতো, খুব একটা লাভদায়ক হয়নি। প্রোগ্রামগুলো লাভদায়ক হয়, আমরা একটা লিখবো, তার কেন লাভদায়ক হচ্ছে না সেটাও লিখবো, ঠিক আছে। তারপরে সালটা মনে রাখতে হবে। নেক্সট প্রোগ্রাম লিখবো ড্রট প্রোন এরিয়া প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা কি হবে নিশ্চয়ই, প্রথম যেই সব ড্রট মানে খরা যেসব অঞ্চলে হয় তাই না, সেই সব অঞ্চলে কিভাবে চাষবাস হবে সেটাকে ভাবনা চিন্তা করে যে যা জিনিস চাষিদের লাগবে সেগুলোকে প্রোভাইড করা, এটাই মেন মোটিভ থাকবে। যেসব অঞ্চলে খরা হয় সেই সব অঞ্চলে এই প্রোগ্রামটা 1973-তে চালানো হয়। প্রোগ্রামটা আংশিকভাবে সফল হয়, ঠিক আছে। যে শুখা অঞ্চলে কীভাবে চাষ হবে এটাই তাদের মেন মোটিভ থাকবে, তাই না। তো কীভাবে শুখা অঞ্চলে চাষ করতে গেলে কী করতে হবে, প্রথম হচ্ছে সেচের ব্যবস্থা করতে হবে ওখানে, যাতে শুখা অঞ্চলে আলটিমেট কী হয় জল মজে। তো যেগুলো শুখা অঞ্চল হয় না, বেসিক্যালি আমরা রাজস্থানের অঞ্চলগুলোকে বলতে পারি শুখা অঞ্চল। তো সেখানে তো জল কীভাবে পৌঁছানো, তো টাপ বৃষ্টির জল কী হবে ধরে রাখতে হবে, যদি বৃষ্টির জল পড়ে সেগুলোকে ধরে রাখার ব্যবস্থা করতে হবে, তাই না। যদি পড়ে, এমনি তো পড়ে তো না, মানে নিশ্চয়ই। তো ওর জন্য ওদের ওখানে ট্যাঙ্কের ব্যবস্থা করে রাখতে হবে। তারপরে ওখানে এমন চাষ করতে হবে যেসব চাষগুলো না ওই সব মাটিতে হয়, খরা অঞ্চল মাটিতে, যেমন হতে পারে তৈল বীজ টাইপের, মানে কি ক্যাশ ক্রপ করতে হবে আমাদেরকে। আমরা এমনি যে ধান গমের উপর জোর দিলে হবে না, ওই সব রিলেটেড যা যা জিনিস লাগে, যা যা বীজ লাগে সেগুলো প্রোভাইড করা হবে, বুঝতে পেরেছো। তো আমাদেরকে পরীক্ষাতে দেবে যে এই প্রোগ্রামগুলো প্রথম কী দেবে কোয়েশ্চেন, যে এই প্রোগ্রামটা কত সালে হয়েছিল, কোন প্ল্যানে হয়েছিল, ব্যাস। আমাদের তো বেশি কিছু দেবে না, ঠিক আছে। নেক্সট প্ল্যান লিখবো, আমাদের কিছু দেবে, এই প্রোগ্রামটার নাম দেবে, এর ফুল ফর্ম জানতে চাইবে এটাই কোয়েশ্চেন, বা এর ফুল ফর্ম জানতে হবে এটাই কোয়েশ্চেন, আর দেবে কত সালে হয়েছিল, আর একটা দেবে যে কোন প্ল্যানে হয়েছিল, ব্যাস। এই তিনটে জিনিস দেয়, আর কিছু দেবে না, তোমাকে জানতে চাইবে না যে এর ভিতরে কী হয়েছে দেবে না, ঠিক আছে। নেক্সট লিখবো। হ্যাঁ, তুমি যদি ইউপিএসসি প্রিলিমস দাও তখন অবশ্যই ওরা জানতে চাইবে খুঁটিয়ে তাই না, এই প্ল্যানটাতে কী ছিল, কী মোটিভ ছিল, ঠিক আছে। 4টা অপশান দেবে, এর মধ্যে কোনটা নয়, এভাবে দেবে। নেক্সট লিখবো কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রাম এটা। হ্যাঁ, দুটো এরিয়া হয়, একটা হয় ক্যাচমেন্ট এরিয়া আর একটা হয় কমান্ড এরিয়া। ধরো নাও এই প্রোগ্রামটা বলছি নদী, তাই না, এই ধরো নদী এখান থেকে বইছে, তো এখান পর্যন্ত নদীর জল আছে ধরে নাও, এইদিকে ধরুন এতটা পর্যন্ত নদীর জল আছে, তো এই এতটা পর্যন্ত জল আছে নদী, তো এই যে নদীর যে এতটা পর্যন্ত জল আছে না, এই এরিয়াগুলো ক্যাচমেন্ট এরিয়া বলে। কিন্তু নদীর জল অ্যাকচুয়াল যদি আমরা ঠিকঠাক ব্যবস্থা করি তাহলে এটাকে নালা ফালা দিয়ে পরে আমরা এতটা অবধি আনতে পারি, এই বাড়িটা অবধি, ঠিক আছে, আনতে পারি। তো এই জলকে এই এরিয়াকে পর্যন্ত পৌঁছানো এরিয়াটাকে এরিয়াটাকে বলে কমান্ড এরিয়া, যেখান পর্যন্ত লাস্ট নদীর জল আসবে সেটাকে বলা হয় কমান্ড এরিয়া। পুরো এরিয়াটাকে, হ্যাঁ, মানে আমি এখান থেকে নদীর জলটাকে এখান পর্যন্ত আনতে পারি লাস্ট, এই যে পুরো এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে কমান্ড এরিয়া, যে এখান অবধি জলটা আনতে পারি। এবার জল তো এমনি আসবে না, ভাই কীভাবে আনতে হবে, ক্যানেল মাধ্যমে, নালার মাধ্যমে আনতে হবে, তাই না। কমান্ড এরিয়া মানে নদীর যে এরিয়াটা শুধু না, ক্যাচমেন্ট এরিয়া মানে হচ্ছে নদীর এরিয়াটা, নদীর যত দূর পর্যন্ত জল থাকবে সেটাকে ক্যাচমেন্ট এরিয়া। তো জল এই প্রোগ্রামে কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটাই কাজ ছিল যে ক্যাচমেন্ট এরিয়া থেকে, নদীর যেখানে পাড় থেকে, তাই না, ওখান থেকে জলটাকে তুলে এনে কমান্ড এরিয়া অবধি পৌঁছানো। কমান্ড এরিয়া মানে যেখান পর্যন্ত লাস্ট নদীর জল যেতে পারে, সেটা হতে পারে 2 কিলোমিটার হতে পারে। কীভাবে নিয়ে যাবো আমরা, ক্যানেলের মাধ্যমে নিয়ে যাবো, ক্যানেলের মাধ্যমে নিয়ে যাবো, অনেকগুলো ক্যানেল করে দেবো ওখানে, আসলে যেসব অঞ্চলে এগুলো চাষ ভালোভাবে, তাই না, চাষের জন্য এটা করা বেসিক্যালি। তো এই প্রোগ্রামটা 1973-74 দিনে নেওয়া হয়েছিল। কেন, প্রথম হচ্ছে কেন না, প্রথম কারণ যে কিছু অঞ্চল আছে আমাদের ভারতে যেখানে কি হয়, যে নদীর জল আসে, আর জল আসার পরে কি এক্সেস জল হয়ে যায়, আর জলের প্রচুর বাড় হয়ে যায়, তাই না, চাষবাস শেষ হয়ে যায়। আর কিছু এরিয়া আছে যেখানে কি হয়, জলেই নেই, পুরো শুখা অঞ্চল চলে যায়, তাহলে ওখানে কি হয়ে যায়, তো খরা হয়ে যায়, তাহলে ওখানেও চাষ হয় না। তো ধরলে আমরা একটা চাষ লাগালাম, তার ফলে কি বর্ষাকালে লাগাচ্ছি, জল এক্সেস হলো আর পুরো ভেস্তে দিয়ে চলে গেলো, তাই না।
তো এইভাবে তো চাষ হবে না। তো চাষের জন্য এই প্রোগ্রামটা ওরা ভারত সরকার নিয়েছিল, যার কাজ ছিল কি যে নদীর জলটাকেই, তাহলে এখানে যদি জল বেশি আসে তাহলে তো এই জায়গাগুলো এমনি নষ্ট হয়ে যাবে না, তো জলটাকে আগে থেকে কমান্ড এরিয়া অবধি পৌঁছানো দেওয়া, তাহলে যে জল আসে এতদূর পর্যন্ত যাবে, ঠিক আছে। এই যে বিস্তার করে দেয় তাহলে কি এখানে খরাও হবে না ঠিক মতো করে, আর ঠিক মতো আমাদের বন্যাও হবে না, তাই না, ঠিক মতো এক সময় মানে করে দেওয়া। আর ওই যে এইসব এরিয়াগুলো না, তাহলে চাষের ক্ষেত্রটা অনেক, এখানে আগে চাষ হতো না, চাষ করতে গেলে সে নিচে অনেক কষ্ট করে চাষ করতো, ওখানকার পর্যন্ত জল এনে দেওয়া, যার ফলে কি প্রচুর চাষ হবে। তো সরকার এই প্রোগ্রামটা চালিয়েছিল, কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে আমরা বুঝে গেছি ক্যাচমেন্ট এরিয়া কি আর কমান্ড এরিয়া কি। এবার এই প্রোগ্রামটা না, এই প্রোগ্রামটা কি হবে, খুব ভালো প্রোগ্রাম, ভালো প্রোগ্রাম কি না, হ্যাঁ, তাহলে চাষবাস হবে, তাই কি না, যে গ্রাম অঞ্চলে চাষ বেশি হবে, এভাবে যদি নালা করে করে এনে দেয় তাহলে কত জমি আছে, কত চাষ হবে, নদীর জল আর একটা জায়গা অবধি যেতে পারে, ঠিক আছে, সে লাস্ট যেটাকে কমান্ড এরিয়া বলে, ঠিক আছে, যদি আমরা নালীর মাধ্যমে নিয়ে যেতে পারি। তুমি ভাবো না যে তুমি এখান থেকে একটা এই গঙ্গা নদীর খাল কাটবে আর তুমি জল নিয়ে চলে দার্জিলিং অবধি যাবে না, কিন্তু এখান থেকে খাল কাটলে তুমি একটা স্ট্যান্ড জায়গা কমান্ড এরিয়া অবধি নিয়ে যেতে পারো, সেটা হতে পারে এখান থেকে তোমার বনগা হতে পারে এই জলটা, ঠিক আছে, তার বেশি যাবে না, কারণ একটা ফ্লো থাকে, ঠিক আছে, সেটা অবধি। তো ঠিক আছে, তো এই প্রোগ্রামটা ভালো প্রোগ্রাম, তাহলে এই প্রোগ্রামটাও না সাকসেসফুলি হয় না ঠিক মতো। এই প্রোগ্রামটা সাকসেসফুলি না হবার কারণ কি থাকে, প্রথম হচ্ছে প্রোগ্রাম, সেন্ট্রালে প্রোগ্রাম এগুলো সব যেগুলো পড়াচ্ছি 5 ইয়ার প্ল্যান, সেন্ট্রাল টাকা দেবে, তারপরে কি জমি, একটা জমি এখান পর্যন্ত নিয়ে যাবে, তাই না, এই ধরুন এখান পর্যন্ত জমিটা নিয়ে যাবে, এখান পর্যন্ত, এখানে জল নিয়ে গেলে এই জায়গাগুলো তো কাটতে হবে রে বাবা, এগুলো কাটতে হবে, তাই না, জমিগুলো সমতল করতে হবে, কিন্তু জমির বিষয়টা কার, স্টেটের, তো স্টেটের সাথে তাদের পারমিশন পাওয়া খুব ঝামেলা হয়। 2 নাম্বার, ধরেন জমিটাকে আগে সমতল করতে হয়, জমিকে যদি চাষবাস করতে গিয়ে ওখানে জল নিয়ে যেতে গেলে, কারণ জমিতে জলটাতে এইভাবে পাইপের মধ্যে যাবে না, ওটাকে তো নালীর মধ্যে নিয়ে যেতে হবে, তো জায়গাগুলো সমতল করতে হবে। আর জায়গা যখন সমতল করছে তখন যারা কৃষক আছে তারা চলে আসছে, তারা বলছে আমরা সমতল করতে দেবো না। কেন করতে দেবে না তারা, কারণ ওদের যারা কৃষক না, তারা হয়তো জমির ওই যে আড় বলি না, আড়গুলো দেখেই বুঝে রাখে যে ওটা আমাদের জমি, আর যদি ওটাকে যদি সমান করে দিতে বুঝতে পারবে না তো কোনটা কার জমি, তাই না। কৃষকরা বেসিক্যালি জমির আড় দেখেই মনে রাখে যে এটা আমাদের জমি, এটা ওদের জমি, তাই না। তো জমির জল আনতে গেলে তাকে আড় ফাড় সব কেটে সমান করতে হবে, আড় বুঝো তো, চৌকা চৌকা জিনিসগুলো, তো আড়টাতে ভেঙে যাবে না। তো এইভাবে বিভিন্ন ডিফারেন্স টাইপ অফ প্রবলেমস আসতো আমাদের এগ্রিকালচারে, ঝামেলা হতো, ওরা বলতো আমাদের জমি ওই জায়গায় সমতল করে দিয়েছে, আমরা জমি খুব বুঝতে পারছি না, ঠিক আছে, তো নিয়ে প্রচুর ঝামেলা, বিএলআর অফিসে ঝামেলা, রাজ্যের সাথে কেন্দ্রের ঝামেলা, এই ঝামেলা করতে করতে প্রোগ্রামটা সাকসেস হয়নি, ঠিক আছে। এত ভালো প্রোগ্রাম সাকসেস হবে কি করে, এটা কারো দোষ নেই কিন্তু, তাই না। সেন্ট্রাল প্রোগ্রাম করতে গেলে আগে স্টেটের কাছে প্রচুর পারমিশন নিতে হবে, কারণ স্টেটের ল্যান্ড, জমিটা স্টেট গভর্নমেন্টের হাতে আছে, ও চাইলেও ওইভাবে সব কিছু তার পাটটা থেকে শুরু করে অনেক কাজ করতে গেলে অনেক কিছু জিনিস করতে হয়, তাই না, প্রোগ্রামে লঞ্চ করতে হয়। পাইপ, নদীর জল দিয়ে পাইপ দিয়ে নিয়ে যাবে নাকি, সেই সময় এরকম টেকনোলজি ছিল না তো, যে আমি যে জলটাকে পাইপে করে নিয়ে চলে যাবো, ওরকম তো টেকনোলজিতে আসতে হবে না। কত সাল দেখতে পাচ্ছ, তখন বাড়িতে বাড়িতে বিদ্যুৎ নেই আমাদের। তো 1970-71 খুব চাপ ছিল, সেটাকে পাইপ যে নিয়ে আসবো, ওই পাইপের তো আমাদের তো ইসেই থাকবে না, ওই পাইপে কত পাম্প লাগে না, একটা পাইপ এখান থেকে যদি আমি যদি এখান থেকে ব্যারাকপুর অব্দি একটা জল পাঠাবো, পাইপের কি প্রেশার লাগে জানো এটা, সেগুলো তখন মডার্ন টেকনোলজি হচ্ছিল না, আমাদের কোনো কারেন্টের ব্যবস্থা ছিল সেরকম ঠিক মতো। তা আমাদের একটাই উপায় ছিল কি, সেটা খাল কেটে নিয়ে যাবো। আর তারপরে ধরে নাও আমি নদী থেকে জলটা নিয়ে যাচ্ছি, এবার এখান থেকে নিয়ে যাচ্ছি এর ঘরে, এটা তাহলে শুভঙ্করের বাড়ি, ঠিক আছে, তো মাল আমি ডাইরেক্ট পাইপে করে শুভঙ্করের বাড়িতে জল দিয়ে দিলাম। আর এখানেও তো অনেক ব্লক আছে, এর আগে দেখবে পাইপটা তো পুরো বসে বসে, ঠিক আছে, যে আমাদের জমিদের উপর দিয়ে ওরা যেতে দেবে, আজব তো, কোনো দিনই হবে না। কারণ এখানেও তো লোক আছে, ওরাও তো চাষ করবে, এখান থেকেও তো ক্যানেল বার করবে না, এভাবে এখান থেকেও তো প্লট বার, এখানেও তো চাষ হবে না, হ্যাঁ, তাহলে ওর বাড়িতে জল যাবে না। অনেক রকম প্রবলেম আছে, পাইপ করে হবে না। যে পাইপ যখন নিয়ে যাবে সবাই বলবে এটা কোথায় যাচ্ছে পাইপ, সবাই দাঁড়িয়ে যাবে, সবাই তো নেবে জল না। তো যদি ওকে যদি পাইপটা নিয়ে পরে যদি গোড়াটা দিয়ে ফুটো করতে হয় সরকারকে এসে পরে, তো পাইপ অমনি পাইপ লাগাবে না, তাই না, ক্যানেল লাগাবে। পাইপ মানে হয় যে জলটাকে অনেক দূর নিয়ে যেতে গেলে, যেমন এখানকার জলটা যদি আমি নিয়ে যাই, হ্যাঁ একটা নির্দিষ্ট একটা এরিয়াতেই হবে, বেসিক্যালি ট্যাঙ্কে তুলবে জলটা যেটা আমরা খাবো, কিন্তু পাইপে করে চাষ হবে না। বেসিক্যালি চাষ হয় টিউবওয়েল করে জল তুলো,
একটা অঞ্চল করে নাও, বোরিং করো, টিউবওয়েল করে জল তুলো, সেটাকে যে যারা তুলেছে, যারা খরচা করেছে তাদের এরিয়াটাই হবে, খুব বেশি হবে না, তাই না? এই জিনিসগুলো তো আছে না চাষে, খুব প্রবলেম। চাষে যারা খাটে তারাই বুঝে ভাই, ঠিক আছে, যে কী কষ্ট। এখানে তো লোক বাবুর মতো থাকে, তাই না? ঠিক আছে, নেক্সট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা পরে একটা জিনিস লিখবো তো কেন ফেলিয়ার হচ্ছে বুঝতে পারছি তো প্রোগ্রামগুলো। তাহলে আমরা একটা অন্য একটা স্ট্রাকচারে যাবো প্রোগ্রামে একটু পরে। নেক্সট লিখবো, দিস প্রোগ্রাম ওয়াজ রিস্ট্রাকচার অ্যান্ড রিনেমড অ্যাজ কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম সিন্স 1 এপ্রিল 2004। তাহলে 2004 সালে এই যে প্রোগ্রামটা, যেটা কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এর নাম চেঞ্জ হয়ে গেলে কি হয়েছে না, কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, পুরো ডিপার্টমেন্টটা, পুরো প্রোগ্রামটা যে দেখতো সেটা হচ্ছে ইরিগেশন সেক্টর। নেক্সট প্রোগ্রাম, মাউন্টেন এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1974-75। ভারতের 21% যে পর্বত্য ক্ষেত্র আছে, যেখানে ভারতের প্রায় 9% জনসংখ্যা বসবাস করে। যেমন ভারত যদি এটা হয়, তো এর 21% কি আছে, শুধু এমনি পর্বতভূমি আছে, তাই না? আর যেখানে ভারতের যদি 100টা লোক থাকে, তো এখানকার ভারতের টোটাল ধরলাম আমরা 100টা লোক আছে, তাই না? তার 9% লোক শুধু কি আছে, এই পর্বত অঞ্চলে বসবাস করে। কোথায় কোথায় পর্বত আছে, এইসব অঞ্চলে আছে, এইসব অঞ্চল আছে, এইসব অঞ্চল আছে, এগুলো না আছে কিছু, এগুলো না আছে কিছু, এখানে কিছু আছে, ঠিক আছে? তো ভারতে বেসিক্যালি আমরা কি 21% পর্বত অঞ্চল আছে, তাই না? হিলি রিজন আছে, যেখানে ভারতের 9% লোক কি করে, বসবাস করে, স্টে করে, ঠিক আছে? এবার ভারতে 9% মানে কত, ভারতের জনসংখ্যা কত, 121 কোটি ধরলাম। 121 কোটির 10% কত ধরলাম, 12.5, মানে হচ্ছে 13 কোটি লোক কি করে, পাহাড়ি এলাকায় বসবাস করে, 13 কোটি লোক মতো। এবার তাদের জন্য কি করতে হবে, নিশ্চয়ই পার্বত্য অঞ্চলের জন্য একটা আলাদাভাবে প্রোগ্রাম লঞ্চ করে। দেখ, এরিয়া, মাউন্টেন এরিয়া, বলছিলাম না, এরিয়া বেস প্রোগ্রাম হবে সব, মাউন্টেন এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যে তাদেরকে ডেভেলপ করতে হবে। কারণ নিশ্চয়ই তারা আন্ডার ডেভেলপড হয়ে আছে, তাই সরকারের মাথায় পড়ছে, তারা ঠিক মতো করে কি সুবিধা পাচ্ছে না, তারা ঠিক মতো হয়তো আমাদের মতো সুবিধা পায় না। এবার কেন সুবিধা পায় না, এবার ধরে নাও গভর্নমেন্ট কেন পিছিয়ে যাচ্ছে তারা, তাই না? ধরে নাও আমাদের এখানে কামারহাটি মিউনিসিপ্যালিটি বললো যে জল এখানে সবাইকে বাড়িতে বাড়িতে ওয়াটার কানেকশন করে দেওয়া, ভালো কথা। এই যে একটা মিউনিসিপ্যালিটি বললো বা পঞ্চায়েতে বললো যে ওয়াটার কানেকশন করে দেওয়া হবে, ও শুধু কি কিনতে হবে, ওকে ইঞ্জিনিয়ার রাখতে হবে, ইঞ্জিনিয়ারের জন্য টাকা, পাইপের জন্য টাকা, ব্যাস, আর কানেকশন, তারপরে ওরা কাজ শুরু করতে হবে। কিন্তু এটাই যখন একটা পাহাড়ি অঞ্চল হবে না, চাপ হয়ে যাবে, কেন পাহাড় হচ্ছে উঁচু অঞ্চল, তাই না? সেখানে জলকে তোলা, তাহলে এখানে পাহাড়ি অঞ্চল, এখানে কিছু ঘর আছে, এখানে কিছু ঘর আছে, এখানে, সেখানে পাইপের মাধ্যমে জল তোলা খুবই চাপ। তোমার মনে হচ্ছে তোমাদের অঞ্চলে রাস্তা তৈরি করবো, নর্মালি একটা ঠিকাদারকে দিয়ে সরকার এমনি ঢালাই রাস্তা তৈরি করে দিল, কিন্তু এদের রাস্তাকে পাহাড়টা কাটতে হবে, এমনি ঘুরিয়ে 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 এখানে তুলতে হবে, তাই না? এটা তো মডার্ন টেকনোলজি, তার সাথে কি লাগে, অনেক টাকা খরচা হয় ভাই। আগে পেলোটা দিয়ে কাটতে হবে রাস্তা তৈরি করতে গেলে, তাই না? গাছ কাটতে হবে, ভালোভাবে প্ল্যান, ভালো ইঞ্জিনিয়ার দরকার হবে, তাই না? এখানে সমতল অঞ্চলে ব্রিজ পড়ে যাচ্ছে, ওটা তো পাহাড়ি অঞ্চল, তাই না? তো ভাবতে হবে, তো অনেক টাকা খরচা হয়, নিশ্চয় ব্রিজটা কেমন তৈরি করতে হবে, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওর ধস নেমে যায়, তো ওগুলোকে ভালো রকম করে কি করতে হবে, ওখানে তো মানুষ থাকে, ভারতের অংশ তো, ভালো করে গার্ড দিতে হবে, নাহলে খসে খসে পড়ে যাবে। তো প্রচুর কোটি কোটি টাকা খরচা হয়। জলকে এখান থেকে পাহাড়ে এখানে উঠাতে গেলে দেখবে জলেই পড়ছে না, তাই না? তুমি বাড়িতে আজকে কালকেই যাবে যে আমি কানেকশন নেব ইলেকট্রিকের, কালকে তোমাকে 2 দিনের মধ্যে কানেকশন করে চলে যাবে টাকা দিলে, তাই না? কিন্তু পাহাড়ি একজন এখানে আছে, ওকে যেতে এখান থেকে এখান অবধি ওকে হাই টেনশন তার দেবে সরকার, নাকি? তো এই যে ব্যাপারগুলো না, পার্বত্য অঞ্চলের ডেভেলপমেন্টটা অনেক কষ্ট, এই জন্যই পার্বত্য অঞ্চলগুলো পিছিয়ে থাকে, ওই জন্য ওগুলোকে স্পেশাল রাজ্যের দরজা দেওয়া হয়, তাই না? নর্মালি আমরা যেভাবে আমাদের যে টাকাতে আসে সে টাকাতে আমরা করতে পারি না ওখানে, তো ওখানে উন্নত ইনফ্রাস্ট্রাকচারও নেই, রাস্তাঘাটও নেই। তো সরকার এইসব প্ল্যান কি করেছে যে এখানে কিছু টাকা কি করবে না, এই প্ল্যানে আমরা খরচা করবো পার্বত্যের জন্য বেসিক্যালি, তাই না? এখানে যা টাকাটা আসবে পার্বত্য অঞ্চলে, তাতে ওখানে এসসি এসটি ওবিসি যা থাকুক সবার জন্য, কিন্তু পার্বত্য অঞ্চলের জন্য হবে এটা, যে টাকাটা যাবে 100 কোটি টাকা পুরো পার্বত্য অঞ্চলের জন্য। আমাদের এখানে বাড়িতে জলের কানেকশন হলে 500 টাকাতে হয়ে যাবে, সরকার ওখান থেকে যে পাইপ লাগে 500 টাকায় দিয়ে দেবে সরকার, কিন্তু ওখানে 500 টাকা দিতে পারবে না, সরকারের পাইপটা ওখানে দাম ধরলে 300 টাকা পড়বে, আর তার সাথে এই যে নিয়ে মেকানিজম করে উঠাবে, তার মাঝে একটা পাম্প লাগাবে, সরকার ওখানে 3000 টাকা খরচ হয়ে যাবে,
প্লাস ওরাও ওই টাকাটা এফোর্ড করতে পারবে না। তো এই জন্য সরকারকে অনেক বেশি এখানে কি করতে হয়, পার্বত্য অঞ্চলে খরচা করতে হয়, প্রচুর খরচা। ওই জন্য পার্বত্য অঞ্চলগুলো ডেভেলপড হয় না। সরকারের দোষ নেই এখানে, সরকার কিছু ডেভেলপ করতে পারেনি, তো ওখানে প্রচুর টাকা লাগবে। নর্মাল এখানে 70টা রাস্তা হয়ে যাবে, ওখানে একটা রাস্তা হবে না, আর সরকার তখন পড়ে যাবে, ভাববে তুমি এখানে কিছু করলেই না। ও পাহাড়ে একটা রাস্তা করার চক্করে এদিকে কি হবে, ওর সরকার পড়ে যাবে, তাই না? এটা তো হচ্ছে না বেসিক্যালি। তো যাই হোক, আমরা বুঝতে পেরেছি, তাই না? ওকে রাস্তা এবার নর্মাল না, রাস্তা ওদের গোলাকার রাস্তা তৈরি করতে হয়, তাই না, পাহাড়ে অঞ্চল। তো এই প্রোগ্রামটাও নিশ্চয়ই ফেলিওর যাবে, ঠিক মতো করে হবে না। যেমন মানে এইসব প্রোগ্রামে কি অনেক টাকার ব্যাপার, অনেক টাকা যখন আসতো, ঠিক আছে, ফান্ডিংয়ের, তো ফান্ডিংয়ে মিসম্যাচ প্রবলেম দেখা দিল। মিসম্যাচ মানে এবার পুরোটা তো গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড করতো না, 100 টাকা দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, দেবে 80 টাকা, আর 20 টাকা কে দেবে, স্টেট গভর্নমেন্ট, দিয়ে দুজন মিলে কাজ করবে, এরকমভাবে ফান্ডিং হয়, ঠিক আছে। তো স্টেট গভর্নমেন্ট 20 টাকা দিতেই পারলো না, এমন হয়েছে। তাহলে কি 80 টাকাটা ফিরে চলে গেল। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হতে পারে, এরকম বিভিন্ন টাইপের প্রবলেম পরে এই প্রোগ্রামগুলো কি হয়, আস্তে আস্তে ফেলিওর হয়ে যায়, ঠিক আছে। অনেকটা কাজ হয়, অনেকটা ফেলিওর হয়ে যায়। মার্জিনাল ফার্মার অ্যান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট এজেন্সি, আর একটা হচ্ছে স্মল ফার্মার ডেভেলপমেন্ট এজেন্সি, ঠিক আছে। মার্জিনাল ফার্মারদের জন্য ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে স্মল ফার্মারদের জন্য ডেভেলপমেন্ট। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে কারা কারা মার্জিনাল ফার্মার, কারা কারা কি ফার্মার, স্মল ফার্মার। কি বলেছিলাম, ফার্মারকে কটা ভাগে ভাগ করেছিল ভারত সরকার? 3টে ভাগে। কি কি? প্রথম হচ্ছে মার্জিনাল ফার্মার, স্মল ফার্মার, মিডিয়াম ফার্মার, লার্জ ফার্মার, তাই না, বা বিগ ফার্মার, তাই তো। এটা হচ্ছে 0 থেকে 1 হেক্টর, তাই না। এটা হচ্ছে 4 হেক্টর, 4 থেকে 8 হেক্টর, আর এটা হচ্ছে 8 থেকে 10। সরকার চাষিদেরকে কি করেছে, 4টে ভাগে ভাগ করেছে। একটা কি করেছে, মার্জিনাল ফার্মার, স্মল ফার্মার, মিডিয়াম ফার্মার, লার্জ ফার্মার। যাদের জমি 1 হেক্টরের কম আছে, তো এই 1 হেক্টরের যারা কম পড়ে, যাদের জমি হেক্টরের, তাদেরকে কি বলা হয়, মার্জিনাল ফার্মার, প্রান্তিক চাষি। বাংলায় বলা হয় এটাকে প্রান্তিক চাষি, মানে সব থেকে ছোট যে চাষি, যাদের কম জমি থাকে, ঠিক আছে, তাদেরকে 1 হেক্টরের জমি কম থাকে, তাদেরকে কি বলা হয়, মার্জিনাল ফার্মার। আর যারা 1 থেকে 4 হেক্টর অবধি জমি থাকে, তাদেরকে বলা হয় স্মল ফার্মার। তারপর যাদের 4 থেকে 10 হেক্টর জমি, তাদেরকে বলা হয় কি, মিডিয়াম ফার্মার। আর যাদের 10 মানে যাদের 10 হেক্টর বেশি জমি থাকে, তাদের লার্জ ফার্মার বলা হয়। যেমন পাঞ্জাব হরিয়ানার যে ফার্মারগুলো, যারা এগুলো কি লার্জ ফার্মার বলা হয় এগুলোকে, পাঞ্জাব হরিয়ানা ফার্মারগুলোকে। এরা বেসিক্যালি কৃষক আন্দোলন করছে এখন, তাই না। তো এখানে কি বলেছে, এটা হচ্ছে মার্জিনাল ফার্মার। তারপরে মার্জিনাল ফার্মার এগ্রিকালচার লেবার ডেভেলপমেন্ট এজেন্সি, মানে যারা এই যে ফার্মার, যাদের জমি 1 হেক্টরের মানে 1 হেক্টরের কম আছে, তাদের জন্য কিছু ডেভেলপমেন্ট করা। আর এখানে যে স্মল ফার্মার, মানে যাদের জমি 1 থেকে 4 হেক্টরের মধ্যে আছে, তাদের জন্য কিছু ডেভেলপমেন্ট করা। বুঝতে পারছি? তো কী হবে, কী ডেভেলপমেন্ট না, এগুলোকে বেসিক্যালি তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট দেওয়া, কিছু যন্ত্রপাতি সাপোর্ট দেওয়া, যেমন ট্রাক্টর, বিভিন্ন যন্ত্রপাতি, কীটনাশক, ঠিক আছে, মডার্ন টেকনোলজি কিছুতে যদি আসে। যেমন আগে সার কেমন দিত, আগে সে এমনি করে সার দিত, এখন পিঠে যেয়ে পরে এই মালটা করে সার দেয় না। এই মেশিনটা প্রোভাইড করা, এগুলোকে টেকনিক্যাল সাপোর্ট সরকার এগুলো ফ্রিতে প্রোভাইড করতো, ঠিক আছে, কৃষকদেরকে। তো এই জন্য সরকার এই প্রোগ্রামগুলো চালাতো, আর ওগুলো কৃষকদের এরিয়া অনুযায়ী নাম নিত, আর তাদেরকে এগুলো টেকনিক্যাল সাপোর্ট দিত, যেমন ট্রাক্টর দিত, এই দিত, ওই দিত, এই যে মডার্ন টেকনোলজিগুলো প্রোভাইড করা। তো লিখবো, প্রথমে লিখবো মার্জিনাল ফার্মার অ্যান্ড এগ্রিকালচার লেবার ডেভেলপমেন্ট এজেন্সি, লিখবো ওয়াজ লঞ্চ ইন 1973-74 ফর প্রোভাইডিং টেকনিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু দ্য মার্জিনাল ফার্মার অ্যান্ড এগ্রিকালচার লেবার। বলছে এখানে যে এই যে প্রোগ্রামটাতে কি হয়েছিল না, ওই যে মার্জিনাল যাদের জমি 1 হেক্টর কম, তাদেরকে কি টেকনিক্যালভাবে সাপোর্ট করা এগ্রিকালচারের জন্য, তার সাথে তাদের লেবারগুলো যারা আছে তাদেরকে টাকা পয়সা দিক দিয়েও সাপোর্ট করা, ঠিক আছে, সরকার ব্যাংকের মাধ্যমে তাদেরকে টাকা দেওয়া, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, তাই না। তো এই প্রোগ্রামগুলো এটা চলছে। এটা নেক্সট কি হচ্ছে, স্মল ফার্মার ডেভেলপমেন্ট এজেন্সি। নিশ্চয়ই এখানে কি হবে, ইট ওয়াজ লঞ্চ ইন 1974 থেকে 75। বেসিক্যালি কি হবে, ওই কাজটাই হবে এখানে, তাই না। এখানেও সেই টেকনিক্যাল আর ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া, কাদেরকে, স্মল ফার্মারদেরকে, যাদের জমি কত 1 থেকে 4 হেক্টরে। এটা স্মল ফার্মারদের জন্য আছে, ঠিক আছে। আর এটা কাদের জন্য আছে, মার্জিনাল ফার্মারদের জন্য। এটি স্মল ফার্মারদের জন্য, মার্জিনাল ফার্মার যাদের 0 থেকে 1 হেক্টর অবধি জমি আছে তাদেরকে।
আর যাদের 1 হেক্টর থেকে 4 হেক্টরের মধ্যে জমি আছে তাদেরকে স্মল ফার্মার, এটা বেসিক্যালি স্মল ফার্মারদের জন্য আছে, তাই না? এই দুটো প্রোগ্রাম চলেছে, কি টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, তার সাথে সাথে কিছু টাকা পয়সা দিয়ে সাপোর্ট দেওয়া কৃষকদেরকে। দ্য স্লোগান গরিবি হাটা ওয়াজ কয়েন্টেড বাই ইন্দিরা গান্ধী, তাই না? এটা হচ্ছে এই ভোট 5 প্ল্যানিং 1971 সালে বলেছিল। আমরা এবার যাব লিখব 14 মেজর প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ওয়ার ন্যাশনালাইজড ডিউরিং 4th 5 প্ল্যান। কত সালে হয়েছিল? 19 জুলাই 1969 ছিল যে কমিটির এটাকে ন্যাশনালাইজ হয়েছিল। কমিটিটার নাম লিখ অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট রেভিনিউ কমিটি। যে কমিটি 14টা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে ন্যাশনালাইজ করেছিল। এটা তো এক লাইনের গল্প, তাই না? কিন্তু এটা যদি আমরা বুঝতে চাই যে কেন হঠাৎ 14টা ব্যাংক ন্যাশনালাইজ হলো, তাহলে আমাকে দেখে একটা ডিপ হিস্ট্রি জানতে হবে। বুঝতে পেরেছো? যে এই হিস্ট্রি যেগুলো করে আজ ইন্দিরা গান্ধীকে একটা স্ট্রং প্রাইম মিনিস্টার বলা হয়, তাই না? কেন 14টা ব্যাংক ন্যাশনালাইজ করবে? এর ভিতরে অনেক বড় একটা কারণ থাকবে, অনেক বড়। প্রথম হবে যখন প্রথম প্রধানমন্ত্রী থাকবে জওহরলাল নেহরু, ও যখন জাস্ট মারা যাবে। তারপর হবে কে? লাল বাহাদুর শাস্ত্রী। কিছুদিন মাঝে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসেবে গুলজারিলাল নন্দা থাকবে, অ্যাক্টিং প্রাইম মিনিস্টার পিএম। লাল বাহাদুর শাস্ত্রী যখন মারা যাবে, তারপরে প্রাইম মিনিস্টারশিপ কে হবে এই নিয়ে অনেক চাপ হয়ে যাবে, ঠিক আছে? সেই সময় একটা ভালো ক্যান্ডিডেট থাকবে যে প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্য থাকবে, উনি থাকবেন কে? মোরারজি দেশাই, তাই না? অনেক অভিজ্ঞতার আগে জওহরলাল নেহরুর সময় ফিনান্স মিনিস্টার থেকে যায়, ঠিক আছে? অর্থমন্ত্রী। কে প্রধানমন্ত্রী হবে এই নিয়ে প্রচুর চাপ হয়ে যায়, কংগ্রেসের মধ্যে এই নিয়ে দানা বাঁধে, ঠিক আছে? একটা কথা বলে দিই, যেই কংগ্রেস আমরা দেখছি না, এই কংগ্রেস আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা তৈরি করেছিল সেটা কিন্তু এক কংগ্রেস নয়। যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি করেছিল না, সেই কংগ্রেসটা ইন্দিরা গান্ধীর সময় বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আর একটা নতুন কংগ্রেস দল গঠন হবে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। কংগ্রেস কিন্তু দুটো পার্টি ভাগ হয়ে যায় এই সময়। ইন্দিরা গান্ধী ভাগ করে দেয়। কী হবে ঘটনা এরকম না? ঘটনা এই জওহরলাল নেহরু মারা যাবে, শাস্ত্রী মারা যাবে, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্য হবে, কিন্তু প্রধানমন্ত্রীশিপ মোরারজি দেশাইকে দেওয়া হবে না। ওই জায়গায় প্রধানমন্ত্রী কী হবে? ইন্দিরা গান্ধী। ওই জন্য ইন্দিরা গান্ধীকে হিন্দি ভাষীতে গুঙ্গি গুড়িয়া বলা হতো। কোনো চুপচাপ থাকে এরকম একটা মেয়ে, বুঝতে পারি, জাস্ট কাজ করে, ঠিক আছে? এবার ঘটনাটা কী ঘটবে যে এমন গল্প হবে না, ইন্দিরা গান্ধীর কাছে কিছু আইএএস অফিসার বা কিছু আইপিএস অফিসার থাকবে যারা ওকে রেগুলেট করবে, ঠিক আছে? তার মধ্যে কাশ্মীরের একজন থাকবে পিএন হক স্যার, ঠিক আছে? তার একটু সোশ্যালিস্ট অ্যাপ্রোচ থাকবে, সেও তাকে পরিচালনা করবে, ঠিক আছে? এবার প্রবলেমসটা কোথায় ঘটবে দেখে নাও। প্রবলেমস ঘটবে যে ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রীশিপ পাবার পর সেকেন্ড পজিশন কার হবে? মানে ডেপুটি প্রাইম মিনিস্টার কে হবে? এই নিয়ে হবে চাপ। ডেপুটি পিএম বলে একটা পদ ছিল, যেটা উঠিয়ে দেওয়া হয় 2004 সালে। না, তখন ওই নামে আছে মোরারজি দেশাই, তাই না? মোরারজি দেশাই ওখানে বলে যে আমি ডেপুটি প্রাইম মিনিস্টার হব, তার সাথে আমি ফিনান্স মিনিস্টার হব। মানে কার কি পোর্টফোলিও ওইটাকে ও হকদার হবে, মানে ও পার্টির হত্যাধাত্তা আর কি, ঠিক আছে? তো বলছে ইন্দিরা গান্ধী বলছে, দেখো তোমাকে শুধু ডেপুটি প্রাইম মিনিস্টার বানাবো, তাতে তুমি যা করবে করো, এর বেশি আর কিছু নয়। তো ওদের সাথে একটা লেগে যায়, ঠিক আছে? আর কংগ্রেসের সেই সময় সিন্ডিকেট চলে, কংগ্রেস সিন্ডিকেট কাদের বলা হতো? না, কংগ্রেসের যারা পুরনো লিডার আছে, ঠিক আছে, তাদেরকে কংগ্রেস সিন্ডিকেট বলা হতো। এই কংগ্রেস সিন্ডিকেটের সাথে কাদের যুদ্ধটা লাগবে আর কি? নতুন যারা কংগ্রেসে আছে। নতুন কংগ্রেসের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি নতুন কেউ না, ইন্দিরা গান্ধী একাই একটা কংগ্রেস, ঠিক আছে? ওর সাথে প্রথম ঝামেলাটা লাগবে, প্রথম ঝামেলা শুরু হবে, দিয়ে এই নিয়ে ওদেরও প্রচুর মতাবিরোধ হওয়ার পর বলবে যে একটা কাজ করা যাক না, এর উপর প্রেশার ক্রিয়েট করবে। কার উপর? মোরারজি দেশাইয়ের উপর, যে দেখো তুমি এটা যেটা করেছো ঠিক করো নি, ঠিক আছে? তুমি অনলি ফর তুমি কী পাবে? ডেপুটি। দিয়ে তাকে আলটিমেটাম দেওয়া হয়। এই নিয়ে প্রচুর কী হবে? ঘোলঝোল হবে কংগ্রেসে। সেই সময় কংগ্রেসের কিছু নেতা থাকবে, যেমন হচ্ছে আমাদের কে কামরাজ, ঠিক আছে? এই কে কামরাজ এ বেসিক্যালি প্রেসিডেন্ট হবে, তাই না? পার্লামেন্টারি কমিটি থাকে, পার্টির লিডারই মানে পার্টি কমিটির কথা অনুযায়ী চলতে হয়, ঠিক আছে? তো পার্টির কে কামরাজ ওর হেড থাকবে, ঠিক আছে? আর ওকে কিং মেকার বলা হবে, ঠিক আছে? ও তখন একে সাপোর্ট দিয়ে পরে কী করবে? ইন্দিরা গান্ধীকে সাপোর্ট দিয়ে পরে প্রধানমন্ত্রী করাবে, ঠিক আছে?
তারপরে পার্টির কোর কমিটিতে অনেক মিটিং বসবে, ঠিক আছে, দিয়ে মোরারজি দেশাই চাইবে যে আমাকে প্রধানমন্ত্রী হবো না ঠিকই, কিন্তু আমার প্রাইম মিনিস্টার প্লাস তার সাথে ফিনান্স অফিসার দাও। ইন্দিরা গান্ধী কী হবে, এটাতে প্রচুর রেগে যাবে, প্রচুর রকম ঝামেলা শুরু হবে পার্টির মধ্যে, ঠিক আছে, পার্টির মধ্যে দুটো ভাগ হয়ে যাবে। তারপরে ইন্দিরা গান্ধীর যেগুলো ডিসিশন নেবে কেউ রাজি হবে না, ঠিক আছে। কিন্তু ইন্দিরা গান্ধী অনেক বড় মানে কী বল গেম খেলে, বুঝতে পেরেছে, সবাইকে চুপ করে দেয়, আমেরিকাকেও ভয় খায়নি, ঠিক আছে। এমন একটা দিন আসবে। আলটিমেট যখন 1967-এ মোরারজি দেশাই 10 দফা কর্মসূচি দেবে 1967-এ, সেই কর্মসূচির মধ্যে এরা বলবে যে ব্যাংকে কিছুটা সমাজ হৈতিক কাজ করতে হবে, ঠিক আছে, ব্যাংকে কিছু সমাজ হৈতিক কাজ করতে হবে, সমাজের রিলেটেড। আগে এই 1969-এ আগে যতগুলো ব্যাংক ছিল না, সব বেসিক্যালি প্রাইভেট ব্যাংক ছিল, মানে যার মালিক, যেমন আমরা এখন ইউবিআই ব্যাংক দেখছি, এগুলো মালিক কোনো একটা বেসরকারি লোক ছিল। আর যখন বেসরকারি লোক থাকবে তখন যা টাকা বাকা আসবে কাদের উপর খরচা করবে, ওরা কোন ক্ষেত্রে লাগাবে ওরা টাকাটা, যেখানে ওদের বেশি লাভ হবে, লাভ ছাড়া তো ওরা কোথাও দেবে না, ওরা তো এমনি কোনো যোজনা খরচা করবে না, তো ওরা যেখানে লাভ দেখবে সেখানে টাকাটা লাগাবে। দেশের যা ক্যাপিটাল ছিল তার 70% যা মানে দেশের যদি 100 টাকা অর্থ থাকতো না, তো তার 70% অর্থ ব্যাংকের সব ওই 14টা প্রাইভেট ব্যাংকের কাছে জমা ছিল, বুঝতে পেরেছে। তো বড় লোকেদের প্রচুর টাকা বাকা ছিল, ঠিক আছে। এবার ওই ব্যাংকগুলো এখন জানো তো এখনও অনেক কৃষক আছে, গ্রামের আছে, তোমরা বুঝতে পারে, যারা ব্যাংকে ঢুকতে ভয় পায়, তাই না, কাজকর্ম এখনও করতে পারে না কেউ। তাহলে সেই সময় কেউ ব্যাংকে কি ঢুকতে পারতো? ব্যাংকটা ছিল কাদের? অনলি ফর বড় লোকেদের কাছে। কোনো গরিব লোকের ব্যাংকের অ্যাকাউন্ট ছিল? কোনো দিনই না। কিন্তু ভারত তো স্বাধীন হয়েছে, ভারতের একটু সোশ্যালিস্ট অ্যাপ্রোচ থাকবে, ঠিক আছে। তো ভারত অন্য দিক দিয়ে একটু বড় হবে, ঠিক আছে, ভারত একটা চেষ্টা করবে যে ডেভেলপ করা, প্রজানৈতিক কাজ করার, কিন্তু সেটা করতে দেবে না, সেটার পথে অনেক রকম বাধা আছে। ইন্দিরা গান্ধী কী চাইবে যে আমি নিজে কি করব না, আমি নিজে এক মানে ফেমাস হবো আর কি, নিজের যোগ্যতায়। এটা করার জন্য উনি প্রথম কংগ্রেস কোর কমিটিতে ঝামেলা হবে, কংগ্রেস কোর কমিটির কাছে পাঠিয়ে দিবে একটা রিপোর্ট। ওই রিপোর্টে বলবে যে আমরা চাইছি যে আমরা 14টা যে ব্যাংক আছে, ঠিক আছে, বড় বড় ব্যাংক, সে ব্যাংকগুলো প্রজাহিতিক কাজ করে এগুলোকে ন্যাশনালাইজ করবো, মানে এগুলো সরকারই করবো, এগুলোকে সরকারের আন্ডারে নিয়ে নেবো। কংগ্রেস কোর কমিটির লোক এটাকে দেখে পরে বলে যে না, এটা তো ঠিক হচ্ছে না, হচ্ছে না, ঠিক আছে, কারণ আমরা তো অলরেডি ওই 10 দফা কর্মসূচি অনুযায়ী তাকে বলেছি 2-3 বছর দেখবো আগে তারা সমাজভিত্তিক কাজ করছে কিনা। কিন্তু তাও অনেক কিছু ভোটাভুটি হয়, ভোটাভুটি হওয়ার পর কি হয়, এদিকে ওটা পাস করিয়ে দেয় রেজলিউশনটা, ঠিক আছে, যে হ্যাঁ ঠিক আছে, দেখো যখন প্রধানমন্ত্রী বলছে। আর প্রধানমন্ত্রীর সাথে মোরারজি দেশাই হেভি ঝামেলা, তাই না, লেগে আছে। আলটিমেট যখন প্রধানমন্ত্রী দেখে যে না এটা নেওয়া যাচ্ছে না, ঠিক আছে, চাপ হচ্ছে, তখন ওই মোরারজি দেশাইকে পিএমও দিয়ে দেয় আর তার সাথে অর্থ দপ্তরও দিয়ে দেয়, ঠিক আছে, দুটোই সামলাতে যেতে যেতে কিছুদিন হয়। কংগ্রেস একটা কোর কমিটির মিটিং হয়, কোথায় বলো তো, ব্যাঙ্গালোরে, প্লাস আরও ইন্ডাস্ট্রি, কমার্স ইন্ডাস্ট্রি, তাদের সাথে মিটিং থাকে। সেই মিটিংয়ে আমাদের প্রধানমন্ত্রী এখানে একটা চিঠি পাঠিয়ে দেয় যে ওর আসার কথা ছিল, আমি আসতে পারছি না, তবে আমার ডিসিশন আছে যে আমি 14টা ব্যাংক ন্যাশনালাইজ চাই। এবার এটার মেন বাধা হয়ে কে দাঁড়াবে? কংগ্রেস কোর কমিটি থেকে যদি পাস করে দেয়, না তাদের তো কোনো অস্তিত্ব নেই, সরকার যেটা চাইবে সেটা হবে। আমাদের সরকারের মধ্যে মোরারজি দেশাই প্রথমেই যাবে, আর যেয়ে পরে তার সাথে মোরারজি দেশাইকে একটা লেটার লিখবে যে তুমি তোমার পদ থেকে রেজিগনেশন দাও, তোমাকে না, ও বলবে যে তুমি এখন থেকে আর ডেপুটি মিনিস্টার রইলে পিএম, তুমি থেকে আর অর্থমন্ত্রী রইলে না, তাহলে ওকে শুধু অর্থমন্ত্রককে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। তো কংগ্রেস কোর কমিটি তাকে তো পাস করে দেয়, জানে এটা অর্থমন্ত্রক দেখবে এবার, তাই না, মানে ফিনান্স মিনিস্টার এটা যা ডিসিশন নেবে নিয়ে নেবে, আমরা তো পাস করে দিই, ওরা পাস করে দেয়, আর ওইদিকে ফিনান্স মিনিস্টারের ওইটা কী করে দেয়, চেঞ্জ করে দেয়, ফিনান্স মিনিস্টার দপ্তরটা নিজে রেখে নেয়, আর টুক করে ও সিগনেচার করে দেয়, তাই না, দিয়ে কী হয়ে যায়, 14টা ব্যাংক এসব ন্যাশনালাইজ হয়ে যায়। যখনই 14টা ব্যাংক ন্যাশনালাইজ হয়ে যায় তখন কি হয় না, যত গ্রামের লোক থেকে শুরু করে যত লোক, এই যখন নিউজটা আসে তখন সবাই একটা পাগল হয়ে যায় যে দেশের জন্য এত বড় একটা কাজ, তাই না। এবার কি হবে যে ওখানে এদের কী হবে না, ব্যাংকের কাছে সব মানুষ যেতে পারবে, ওখানে আর বড় লোকেদের টাকা থাকবে না, সবারই গরিবদের টাকা থাকবে, ভালো করে বুঝি, তাই না। ব্যাংক তার আগে কি হতো না, তার আগে বেসিক্যালি ব্যাংকের আমাদের শাখা ছিল 8,322টি,
কিন্তু এই ন্যাশনালাইজের পর এই শাখা দাঁড়িয়ে দিল 1990-94 সাল অবধি না কত, মোটামুটি দাঁড়িয়ে গেল 60,000 থেকে 70,000 মতো। যখন এই ন্যাশনালাইজ হয়নি তার আগে 320টা ব্যাংক কী হতো না ডুবে গেছিল, 320 থেকে 400টা ব্যাংক ডুবে গেছিল। ওখানে তো অনেকের টাকা ছিল, সব কিছু নিয়ে ডুবে যেত ব্যাংকগুলো, টাকা নিয়ে পালিয়ে যেত। ঠিক আছে, এই জিনিসগুলো প্রচুর হতো আগে, বিভিন্ন কোম্পানি হতো। তো সরকার তখন ডাইরেক্ট এই জিনিসটা করলো, তখন সাধারণ মানুষ জনগণ সবাই ভাবলো তো আমাদের টাকা তো আর ডুববে না, তাহলে আমরা রাখলে কোথায় রাখবো, ব্যাংক সরকারি ব্যাংক হয়ে গেল। আর কি এটা সবাইকে, সরকার মানে সবাইকে জন্য সমান হয়ে গেল, ওখানে আর না জাতপাত না উঁচু নিচু না কিছু না, তাই না? তাহলে কি আগে যারা ব্যাংক ঢুকতে পারতো না এবার সবাই ব্যাংক ঢুকবে, এক নাম্বার। তারপরে সরকারেরও অনেক কাজ, এই যে কৃষকদেরকে লোন দেবো, এই দেবো ওই দেবো, তো কীভাবে দিতে হতো, ওদেরকে ডাইরেক্ট টাকা দিয়ে নিয়ে যেয়ে পরে কোনো অফিসার দিত, তাই না? এবার ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে দিতে পারবে, তাই না? তো এই সময় না ওদের মনে হলো আমাদের যারা জনগণ যে না সত্যি আমাদের সরকার কি কাজ করছে না হেভি প্রজাহিতিক কাজ করছে। সত্যি কাজটা তো প্রজাহিতিকই ছিল। বড় বড় ব্যাংকে সরকারি করে দিলেও যারা মালিক ছিল তাদেরকে টাকা দিয়ে বলে তোমরা চলে যাও, যেখানে যাবে যাও, ব্যাংকগুলো এবার আমার। ঠিক আছে, এবার ওই ব্যাংকগুলো কী কাজ করবে, যেমন ধরো না কতগুলো সেক্টর আছে আমাদের এখানে, ব্যাংক কী করে, তুমি ব্যাংকে 100 টাকা দিলে ও ব্যাংক তোমাকে 100 টাকাটা রেখে দিলে, কিছুদিন পর তুমি নিলে নিয়ে দিয়ে দেবে। কিন্তু ইনস্ট্যান্ট ব্যাংকে বইটা রেখে দেয় না, ব্যাংক ওইটা কোথাও খাটায়, তাই না? কোথায় খাটাবে? যদি প্রাইভেট ব্যাংক হয় তো দেখবে আমার যেখানে লাভ আছে সেখানেই খাটাবো, বেশি টাকা লাভ পাচ্ছে, 10 টাকা থেকে যদি 100 টাকা থেকে যদি 120 টাকা পাই সেখানেই দেবো, তাই না? তো ওরকম ক্ষেত্রে কী হতে পারে, কেউ যদি বিদেশি লোক বলে আমাকে ধার দামে দিয়ে দেবো তো ওকে দিয়ে দেবে। কিন্তু সরকারি ব্যাংক হলে কি ও লাভ দেখবে না, ও যে তোমার কাছ থেকে 100 টাকা নিয়েছে ও তোমাকে 100 টাকা ফেরত দেবে ঠিকই, কিন্তু ওটাও এমন ক্ষেত্র খাটাতে চাইবে যেখানে আরেকটা জায়গায় লাভ হবে। যেমন ও হয়তো এগ্রিকালচার লোকেদেরকে, কৃষকদেরকে তোমার টাকায় লোন দিয়ে দেবে, বুঝতে পারছি, 0 ইন্টারেস্টে বা 1% ইন্টারেস্টে, যার ফলে কি 100 টাকাটা তোমার গেল, আবার 101 টাকা পেলে তোমাকে তাহলে তোমার 100 টাকা পরে দিয়ে দিল। ও চাইবে ওর সেক্টরগুলোকে ও ডেভেলপ করতে পারে ভাই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে, তাই না? তো এগুলো একটা বড় প্রজাহিতিক কাজ শুরু হয়ে গেল। ঠিক আছে, ফিনান্স ডিপার্টমেন্টের হেড উনি হয়ে গেলেন। উনি বেসিক্যালি মোরারজি দেশাইয়ের উপর এলিগেশন লাগালো যে ফিনান্স ডিপার্টমেন্ট থাকাকালীন ইনি অনেক কিছু কারচুপি করেছে। এই এত কিছু কারচুপি হওয়ার পর কি হবে না 19শে জুলাই তারপরে 1969 আমাদের ন্যাশনালাইজ করে দেওয়া হবে না, ওই সবাই চলাকালীন আমাদের মোরারজি দেশাই প্রচুর অপমানিত হবে। ও কি করবে, পার্টি থেকে বেরিয়ে যাবে, পার্টি থেকেও থাকবে না, বলে আমি রেজিগনেশন লেটার দিয়ে পার্টি থেকে বেরিয়ে যাবে। নেক্সট হবে সেই সময় ডক্টর জাকির হোসেন আমাদের কে থাকবে প্রেসিডেন্ট, তার আগে সর্বপল্লী রাধাকৃষ্ণ ছিল, তাই না? ডক্টর জাকির হোসেন প্রেসিডেন্ট মারা যাবে। মারা যাওয়ার পর কে প্রেসিডেন্ট হবে, ইনি হবে, গন্ডগোল হবে। সে সময় প্রেসিডেন্ট কে ছিল, কিছুদিন জাকির হোসেনের পর কে বসে, ভিভি গিরি। দুটো ক্যান্ডিডেট দাঁড়াবে, একটা থাকবে ভিভি গিরি, গেলি যেহেতু প্রেসিডেন্ট তো মারা যাবে, তো ভিভি গিরি কে হবে, সেই সময় উপরাষ্ট্রপতি ছিল, ভিভি গিরি যে উপরাষ্ট্রপতি ছিল, ঠিক আছে, এ হচ্ছে উপরাষ্ট্রপতি ছিল, ভাইস প্রেসিডেন্ট ভিপি ছিল, তাই না? তো এ তখন একে বেসিক্যালি প্রেসিডেন্ট করে দেওয়া হয়, কারণ প্রেসিডেন্ট মারা গেলে এই প্রেসিডেন্ট না, ভাইস প্রেসিডেন্ট। তো এ চলে যাবে প্রেসিডেন্টের পদে প্রেসিডেন্ট চলে গেছে, ঠিক আছে। এইবার কংগ্রেস কোর কমিটির মিটিং বসেছে আবার। কংগ্রেস কমিটি, তাদের তো একটা মেম্বার আছে কমিটি, শুধু ইন্দিরা গান্ধীতে সব নয়, যেমন বিজেপিতে মোদিতে সব নয়, ওদের তো অমিত শাহ আছে, এ আছে ওই আছে, তাই না? ওরা একটা কমিটিতে ঠিক হয়, ওরা ঠিক করলো যে দেখো আমরা একটা মিটিং বসলো, একটা ইন্দিরা গান্ধী ছিল, একটা কংগ্রেস কমিটি ছিল। মিটিং বসার পর যে কে প্রাইম মিনিস্টার হবে, কাকে দাঁড় করাবো, ভোট করে করতে হবে। তো কংগ্রেস যেটা বলে যে ইন্দিরা গান্ধী বলে একটা কাজ করো, তোমরা জগজীবন রামকে, ঠিক আছে, এই মীরা কুমারী বাবা, তাই না, মীরা কুমারী বাবা আমাদের স্পিকার ছিল, যে একে কী করো প্রেসিডেন্টের জন্য তোমরা অ্যাপয়েন্ট করো, ইন্দিরা গান্ধী দেবে, ঠিক আছে। ওরাও কোর কমিটি কংগ্রেসেরই ছিল, কিন্তু কংগ্রেসের কোর কমিটির লোকেরা বলে দেবে যে না, কাকে করো, নীলম সঞ্জীবী রেড্ডি। এই রেড্ডি সেই সময় আমাদের পার্লামেন্টের স্পিকার ছিল, সাউথের ভালো লিডার। আর ইন্দিরা গান্ধী কাকে বললো, জগজীবন রাম। এইবার ক্লাসটা কংগ্রেসের প্রচুর লোক আসবে, ওখানে 4-5 জন থাকবে যারা কোর কমিটিতে, তখন ওদের মধ্যে ক্লাস কেটে যাবে, বলে না, তখন বলে একটা কংগ্রেসের লোক বলে তাহলে ভোট করো না। ওখানে যা ক্যাবিনেটে ছিল, ক্যাবিনেটে 3 জন, একটা ইন্দিরা গান্ধী নিজে, একটা জগজীবন রাম, আর একজন, একটা 3 জন মিলে ওর 3টা ভোট পড়ে, আর বাকি 8টার মতো ভোট কার উপর পড়ে যায়, নীলম সঞ্জীবী রেড্ডির ক্ষেত্রে। কারণ এ এমন একটা লোক ছিল যে কংগ্রেসে এই যে মানে ইন্দিরা গান্ধী যেটা বলবে
তার একটু পক্ষপাতী করবে, মানে তার সঙ্গে সঙ্গে চলবে না, ঠিক আছে। কংগ্রেসের মানে ভিতরে ভিতরে ক্লাস তো ঘটেই গেছে না কংগ্রেস তখন, তো রীতিমতো একে ভোটে দাঁড় করিয়ে দে। কংগ্রেস বলে এটা আমি, ইন্দিরা গান্ধী বলে এটা আমি মানবো না। বলি ঠিক আছে মানবো না, তো যা হবে, বেরিয়ে গেছে। নাম এদের কংগ্রেস থেকে ডিক্লেয়ার করে দিয়েছে। ডিক্লেয়ার ইন্দিরা গান্ধী কী করলো না, এই যে যে ভাইস প্রেসিডেন্ট ছিল, ভাইস প্রেসিডেন্টকে বললো যে তুমি একটা কাজ করো, তুমি প্রেসিডেন্টের ভোটে দাঁড়িয়ে যাও। কী ভাই, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। ভাইস প্রেসিডেন্ট তখন যে প্রেসিডেন্ট, মানে ভাইস প্রেসিডেন্ট যে ভিভি গিরি, তখন সে প্রেসিডেন্ট আছে, কারণ ও অ্যাক্টিং প্রেসিডেন্ট আছে, কারণ ভাইস প্রেসিডেন্ট মারা গেলে ভাইস প্রেসিডেন্টই প্রেসিডেন্ট হবে। তো ভাইস প্রেসিডেন্ট অলরেডি প্রেসিডেন্ট আছে, ওই কাজ করছে। তোকে বললো তুমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটে দাঁড়িয়ে যাও, মানে কোনো কংগ্রেস থেকে না, আমি তোমাকে সাপোর্ট দিয়ে জিতি দেবো, বেসিক্যালি বলে এটা সবাই। তো যখন এবার ও তখন বললো ঠিক আছে আমি প্রেসিডেন্টের ইলেকশনটার নাম লিখালাম, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দিল। এবার ওর তো রেজিগনেশন লেটার নিয়ে তো ঝামেলা হবে, কারণ প্রেসিডেন্ট কাকে রেজিগনেশন লেটার দেয়, আর ভাইস প্রেসিডেন্ট রেজিগনেশন দিয়ে কাকে দিলে, ও তো দুটোই মাল, বুঝতে পারলি। ও আছে কি করলো, ও ভাইস প্রেসিডেন্ট, অ্যাকচুয়ালি ওর পোস্ট অ্যাক্টিং হিসাবে কাজ করছে, ওর ভাইস প্রেসিডেন্ট পোস্টে এলো, এসে পরে রেজিগনেশন লেটার প্রেসিডেন্টের নামে, প্রেসিডেন্ট এখন কে ছিল, ওই যে পাঠালো, আবার ওই গাড়িতে করে গেল প্রেসিডেন্ট অফিসে, এসে পরে ও নিজেই সিগনেচার করলো যে হ্যাঁ তোমার এটা অ্যাপ্রুভেল করলাম আমি, ঠিক আছে, দুটো দায়িত্বই পালন করছে। তো তারপরে ও দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পর এবার কংগ্রেস, তখন কংগ্রেসের কমিটি তখন ইন্দিরা গান্ধীকে জানতে চাইলো যে এবার তো ভোট আসছে, তুমি কার দিকে সাপোর্টার। ও তো বলেনি ওটা কংগ্রেস থেকে, ভিভি গিরি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, ওকে তো বলতেই হবে, কারণ প্রধানমন্ত্রী তো বলবে। তো ও যেমন আমাদের রামনাথ কোবিন্দকে দাঁড়িয়েছে, তো ওর অনুযায়ী ভোট হবে। কংগ্রেস কোর কমিটির লোক দাঁড়িয়েছে নীল সঞ্জয় রেড্ডি, তখন বলে তুমি একটা কাজ করো, তুমি ডিক্লেয়ার করো যে সবাই নীল সঞ্জয় রেড্ডিকে ভোট দেবে, তুমি তো কংগ্রেসের প্রাইম মিনিস্টার। উনি কি বললেন যে তোমরা সবাই তোমার মনের থেকে যাকে মনে হচ্ছে এমপিরা ভোট দাও, গেম খেলে দিচ্ছে, ঠিক আছে। ওই যে তোমাদের মনে যাদের যাদের ইচ্ছে আছে তাকে তাকে ভোট দাও, তোমরা মন থেকে ভোট দাও, মানে আত্মার আওয়াজ বলে দেয়। সেবার ভোটেই বড় করে পেপারে চলে আসে, এমপিগুলো মাথা গুলিয়ে, এমপিগুলো রীতিমতো ভোট দেয়, ঠিক আছে। ভোট দেওয়ার পর ভিভিগিরি জিতে যায়, খুব কম ভোটে জিতে কিন্তু জিতে যায়, হ্যাঁ খুব কম প্রেফারেন্স জিতে কিন্তু জিতে যায় ভিভিগিরি জিতে যায়। মানে প্রেসিডেন্টটা কার হয়ে গেল, ইন্দিরা গান্ধী। আর এরা তাহলে নীল সঞ্জয় রেড্ডি হেরে গেল, আর কংগ্রেস রেগে গেল। কংগ্রেস তখন কি করলো, কারণ কংগ্রেসের কাছে আলটিমেট পাওয়ার তো কোনো কমিটি, কংগ্রেসের পার্লামেন্টারি কমিটি, সে কী করলো, ওরা রেগে যেয়ে পারে ওরা বললো যে আমরা অ্যান্টি ডিফেকশন ল পড়েছিলাম না, কী বলছে মানে পার্টির বিরোধী কোনো কাজ করা যাবে না। তখন ও বললো যে আমাদের প্রধানমন্ত্রী আছে, সেটা হারে কী করে, হারার তো কোনো কারণ নয়, প্রধানমন্ত্রী যাকে বলবে সে তো জিতবে কংগ্রেস থেকে, কংগ্রেসে এতগুলো এমপি আছে, এ আছে, তাই না। তো ওই জন্যই পার্টি থেকে ইন্দিরা গান্ধী থেকে বার করে দিল, কংগ্রেস থেকে ওর বাবার পার্টি থেকে বার করে দিল, ওর বাবারও তো পার্টি না। তো পার্টি থেকে কী করলো, ইন্দিরা গান্ধীকে বলে দিল তুমি আর আমাদের পার্টির সদস্য না, বার করে দিল। ইন্দিরা গান্ধী বললো ঠিক আছে এবার খেলা হবে। তো যখন বার করে দিল তখন আবার ইসে গেল আমাদের কংগ্রেসের পার্লামেন্টারি কমিটিতে এমপিগুলো ডাকলো, এমপিদের মধ্যে ভোটাভুটি। তখন কংগ্রেসের 429টা এমপি ছিল, তার মধ্যে ইন্দিরা গান্ধী এমপিদের সাপোর্ট পেয়ে গেল 310, ঠিক আছে। আর তারপর থেকে 119টা ওই কংগ্রেসের এই কমিটি পেল, কোর কমিটিগুলো পেয়ে গেল 119টা, আর পেয়ে গেলো 310টাকে ইন্দিরা গান্ধীর ইনস্ট্যান্ট কী করলো, কংগ্রেস থেকে বেরিয়ে গেল। ও বেরিয়ে গেলে কংগ্রেসের আলাদা পার্টি তৈরি করলো, যেটাকে কংগ্রেস একটা করলো কংগ্রেস ও, মানে ব্যাকেটে ও, কংগ্রেস আর, এই কংগ্রেস আর এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর দল, আর কংগ্রেস ও এটা হচ্ছে পুরনো দলটা, এখানে ওল্ড কংগ্রেস সিন্ডিকেটের লোকেরা থাকতো, ঠিক আছে। মোরারজি দেশাই সবাই এইটাতে ছিল। তাহলে এর নিজের পার্টি, তাহলে একে কতগুলো এমপি সাপোর্ট দিল, 310টা এমপি সাপোর্ট দিল। এটা এরা 19টা, কিন্তু সরকার গঠন করেই নেবে, বুঝতে পারি। সরকার গঠন করলো, সরকার গঠন পর কিছুদিন চলবে, কিন্তু কংগ্রেসের লোক তো জানে যে আমার বিরুদ্ধে প্রচুর এলিগেশন আসবে, একটার পর একটা তার জীবনে বিভিন্ন টাইপের প্রবলেমস আসছে, ঠিক আছে। কেউ ওকে ছাড়বে না। 1967 নাগাদ আবার ভোট হবে, ভোটে কী হবে, কংগ্রেস জিতবে, খুবই কম মার্জিনে জিতবে। ভালো ভালো লিডারগুলো কংগ্রেস কোর কমিটির যারা হেরে যাবে, একটার পর একটা হয়ে যাবে, ঠিক আছে।
তো কিছুদিন যখন এমনি চলবে, সম্ভবত 1970 থেকে, ও কিছুদিন আগেই কি করবে, ও পার্লামেন্টে ভেঙে দেবে। যখন ওর বাকি থাকবে মোটামুটি তো 24 মাস আগে মোটামুটি কি করে ও এটা ভেঙে দেবে পার্লামেন্টের ভেঙে কি করবে, বলবে ইলেকশন হবে, ঠিক আছে, লোকসভা ইলেকশন। তখন লোকসভা ইলেকশন শুরু হবে আর প্রচুর র্যালি করবে। আর তখন তো আমাদের কি করেছে, ব্যাঙ্কগুলো ন্যাশনালাইজ করেছে। সবাইকে মাথায় কি আছে, পুরা জনহিতিক কাজ, স্লোগান দেবে গরিবি হাটাও। ও দেবে যে সবাই বলছে ইন্দিরা হাটাও, আমি বলছি গরিবি হাটাও, তোমরা কোন দিকে সাপোর্ট দেবে? বুঝতে পেরেছে? লোক তো বলছে না, আমি তো এতে হেভি প্রাইম মিনিস্টার। এর আগে কোনোদিন লোক ব্যাংকেই ঢুকতে পারতো না গরিব লোকরা, না খাতা ছিল না কিছু, আর ব্যাংক থেকে ফ্রিতে খাতা করছে গরিব লোকদের, সবাই ব্যাংক ঢুকতে পারছে মানে আর কি, তাই না? এরকম অনেক যোজনা চালাচ্ছে রিলেটেড। সবাই ওকে দিল যে আমাদের দেশ, আমাদের প্রধানমন্ত্রী সোশ্যালিস্ট অ্যাপ্রোচের প্রধানমন্ত্রী, ওকে অ্যালিগেশন লাগাচ্ছে একটা পর একটা যে এরকম এর সাথে প্রচুর মানে সোশ্যালিস্ট মেন্টালিটি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা ভালো না এদিক ক্ষেত্রে। তো প্রচুর অ্যালিগেশন চলবে, ভোট হবে, ভোট হওয়ার পর সে ব্যাপক রেজাল্ট হবে, বুঝতে পারলে? মানে সব সিট ইন্দিরা গান্ধী, একটার পর একটা যারা অপোজিশন থাকবে তাদের উপর চক্র চালাবে আর কি। তারপর থেকে শুরু হবে আসল খেলা। মানে কংগ্রেস কমিটির লোকগুলো বেশিগুলো কিছু করতে পারবে না, পুরো পুরো সিস্টেমটাকে ও বেঁধে দেবে আর কি। হক স্যার যে থাকবে, পিএন হক স্যার, সোশ্যালিস্ট টাইপের যে অ্যাপ্রোচের, তারা পুরো মানে বেসিক্যালি ওরা কাশ্মীরি অ্যাপ্রোচের লোক থাকবে, ঠিক আছে, ঠিক আছে। তাদেরকে পুরো সব দিক দিয়ে কী করবে, একদম ধরে ফেলবে এরা। আর এরকম একটার পর একটা জিনিস ঘটবে, একদম একটার পর একটা পরপর জিনিস ঘটবে। আর ইন্দিরা গান্ধীকে যতটা মানে করতে মানে প্যাচে ফেলে দেবে, আর ততটাও বেশি শক্তিশালী হয়ে বেরোবে। এমন এমন ওকে ডিসিশন নিতে হবে যে সেই সময় খুবই চাপ হয়ে যায়। যেমন এরা উঠিয়ে দেয় যে এইভাবে একনায়কতন্ত্র চলবে না, চাইলে তোমাকে বাহিনী তোমাকে বার করে দিতে পারে, ঠিক আছে, সেনাবাহিনীর কাছে পাওয়ার আছে। ওই ইনস্ট্যান্ট সেনাবাহিনীকে ডেকে পারে। তো সেনাবাহিনীকে বলে তোমার কি মনে হয় যে সেনা এই দেশটা চালাতে পারবে? তখন সেনা কি পাল্টে দিতে পারে? তখন ও বলে তোমার কেন মনে সেনার উপর কি কোনো আছে? বুঝতে পেরেছো? তখন বলে যে না, সেনার উপর তো কোনো কিছু আমাদের নেই, তুমি আমাকে তাহলে ভরসা কেন করো না? বুঝলে? তখন সেনার অফিসার বললো যে তোমার যার মিনিস্টারের উপর ভরসা নেই সেই সব লোককে দল থেকে বার করে দেওয়া উচিত। আর তখন ও কী করে দেয়, ফিনান্স মিনিস্টার দপ্তরটা ওর কাছে কেড়ে নেয়, ঠিক আছে, এক থেকে শুরু করে যাকে যেখান থেকে মনে, কাউকেও দেয় না, একটার পর একটা করে সব কংগ্রেস থেকে সাফাই করে। আর এই কংগ্রেসটা আস্তে 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 কী হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে। এই যে এখন কংগ্রেস চলে, কংগ্রেস আর এটাই চলে। তো এরকম অনেক জিনিস আছে, ঠিক আছে। আমরা নেক্সট লিখবো, অনেক কিছু এই সময় ঘটছে, বুঝতে পারলে, এর সাথে সাথে যেমন এমআরটিপি অ্যাক্ট যদি বলে যে এমআরটিপি অ্যাক্ট কোন 5-year প্ল্যান হয়েছিল, এমআরটিপি কী হবে অ্যান্সার 1969 লিখে রাখবো আমরা। এমআরটিপি অ্যাক্ট মনোপলি রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিশনার অ্যাক্ট, এমআরটিপি অ্যাক্ট, তাই না? আমরা আগে বলে গেছি এমআরটিপি অ্যাক্ট সম্বন্ধে। এমআরটিপি অ্যাক্ট দেবে কোন 5-year প্ল্যান হয়েছিল, 4th 5-year প্ল্যান হয়েছিল। তারপর যদি দেয় ফেরা কোন 5-year প্ল্যানে হয়েছিল, ফেরা 1973, তাহলে কেউ 4th 5-year প্ল্যানে ফেরা হয়েছিল, ঠিক আছে। তাহলে ফেরা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, তাই না? ইন ইন্ডিয়া সাম ডাইরেক্ট ইম্পর্টেন্ট স্টেপ ওয়ার টেকেন বাই দ্য গভর্নমেন্ট ফর সোশ্যাল ওয়েলফেয়ার ইন 4th 5-year প্ল্যান। বলছে এই প্ল্যানে প্রথমবার কি হয়েছিল না, কিছু ইম্পর্টেন্ট স্টেপ উঠিয়েছিল গভর্নমেন্ট, যেটা সোশ্যাল ওয়েলফেয়ার বেসিক্যালি, তাই না? এই যে সোশ্যাল ওয়েলফেয়ার, এটাকে আমরা ব্যাকেটে লিখব, ইটস বেসড অন ফার্স্ট টাইম বেসিক অফ ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসিস, বা আমরা বলতে পারি বাংলায় রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। মানে প্রথম কাজ হয়েছিল রাষ্ট্রের নির্দেশমূলক নীতি অনুযায়ী, ডিপিএসপি অনুযায়ী। যদি বলে কোন প্ল্যানে ডিপিএসপিকে অবজেক্ট করে কোনো কিছু করা হয়েছিল, কী হবে, প্ল্যান 4th। যদি বলে 20 পয়েন্টস প্রোগ্রাম, এটার পরিবর্তিত হবে, তাই না? 20 পয়েন্টস প্রোগ্রাম কত সালে হবে, 75 সালে, কিন্তু আমাদের এই প্ল্যানটা 74 অবধি আছে, তো ওটা 5th 5-year প্ল্যানে যাবে 20 পয়েন্টস। ওকে, এখানে দেবে গরিবি হাটা স্লোগান, আর যার পরিবর্তিতে ওরা কি করবেন, 20 পয়েন্টস প্রোগ্রাম দেবে, পরেরটা 5th 5-year প্ল্যানে দেবে। লিখবো ইন 1970 হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়াজ লঞ্চড। বলছে 1970 সালে এই প্ল্যানে কী হয়েছিল, একটা
হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালিয়েছিল, যে কীভাবে মানে হাউজিং মানে আরবানের যে বাড়ি ঘরগুলো আছে সেগুলোকে ডেভেলপ করা যায় বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে। অনেক কিছু এই সময় অনেক ফ্ল্যাটও তৈরি করা হয়েছিল একদম আরবান অঞ্চলে, ঠিক আছে, স্ট্রাকচার করে প্ল্যান করে, ঠিক আছে, এটা একটা ব্যাপার আছে। আর লিখবো এবার এই প্ল্যানের টার্গেট রেট কত ছিল, তাই না, গ্রোথ রেট কত ছিল, গ্রোথ রেট লিখবো প্ল্যানে 5.6, ভেবেছিল আমরা 5.6 পাবো, আর অ্যাকচুয়াল রেট কত পেয়েছিল বা অ্যাচিভড কত হয়েছিল 3.3%। যদি এই প্ল্যানে বলা হয় গ্রোথ রেট কত ছিল, তো গ্রোথ রেট ছিল 5.6, টার্গেট ছিল যে আমরা 5.6 অ্যাচিভ করবো, কিন্তু পেয়েছিল কত 3.9। এই যে এতটা খারাপ হলো কেন, এই প্ল্যানটাও কিন্তু সব ঠিকঠাক হয়নি, মানে এই প্ল্যানও অনেক কলকাট কুড়াতে হয়েছিল আমাদের প্রধানমন্ত্রী। কি কি হয়েছিল এই সময়, প্রথম হবে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, মানে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছিল আবার কত সালে, 1971 সালে। এই যে যুদ্ধটা কার জন্য হয়েছিল, বাংলাদেশের জন্য হয়েছিল, ব্যাকেটে বাংলাদেশের জন্য হয়েছিল। হ্যাঁ, এই যে 71-এ স্বাধীন হয়, বাংলাদেশকে স্বাধীনতা দেয় কে, ভারত। ভারত যদি না থাকতো বাংলাদেশ কোনোদিনও স্বাধীনতা পেত না। এই জিনিসটা বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার জন্য ইন্ডিয়ার প্রচুর টাকা খরচা হয়ে গেছে এই সময়, প্রচুর মানে প্রচুর। কি হয়েছে একটা বলে দিই, যখন ভারত ভাগ হয়, তাই না, 1947 সালে, আর ভারত ভাগ হওয়ার পর ভারতের এটা ইন্ডিয়া হবে, এটা হবে পাকিস্তান, তাই না, এটা হবে ওয়েস্ট পাকিস্তান, আর এই যে বাংলাদেশ যেটা হবে ইস্ট পাকিস্তান। এবার পাকিস্তান 1947 পর থেকে চলবে এই দুটো জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ। এখানে আমাদের মুসলিম কমিউনিটির লোক থাকবে, কিন্তু যারা বাংলায় কথা বলবে, বাংলাভাষী মানে বাঙালি, তাই না, আর এখানটা অন্যরকম উর্দু। এইবার ইন্ডিয়া কি হবে না, ইন্ডিয়া যখন ভারতে মানে ভারতের আমাদের অর্থনীতি নিয়ে ভাববে, যখন অগ্রসর হবে, কিছুদিন আস্তে আস্তে এখানে ঝামেলা শুরু হবে বাংলাদেশে ঝামেলা হবে, যে তারা পাকিস্তানরা আমাদের বাংলাদেশে কি করেছে না, প্রচুর অত্যাচার চালাবে বিভিন্ন দিক দিয়ে। ওরা বেসিক্যালি ওখানকার ওপর বাংলা ভাষাটাকে হাঁটিয়ে পড়ে উর্দুটাকে চাপিয়ে দেবে। ওরা বলবে যে তোমরা আমাদের এখানকার, যেহেতু পাকিস্তান, ওদের বলাটা ঠিক, তাহলে এখানে বাংলা ভাষা কিন্তু উর্দু ভাষা চলবে। মুসলিম কান্ট্রিতে ঘোষণা করে দিয়েছে, তার সাথে বলবে কিসে করো, উর্দু করো। যে ওই নিয়ে ঝামেলা শুরু হবে, বুঝতে পেরেছো, ঝামেলাটা অনেকদিন থেকে শুরু হবে একটু করে, আরও ছোটো থেকে তাদের উপর রাগ থাকবে, পাকিস্তানকে মেনে নেবেন অনেকে, ঠিক আছে, দিয়ে তাদের সাথে মারপিট হতে হবে, ওখানে হবে জেনোসাইড হয়ে যাবে। জেনোসাইড মিনস মানে কি, জাতি এক একটা জাতিকে ধরে হত্যা করে দেবে, সে হিন্দু হোক মুসলিম হোক, ঠিক আছে, কারা করবে, পাকিস্তানের যারা আর্মিরা থাকবে তারা ওখানে বিদ্রোহ জাগবে, যেটাকে সাপ্রেস করে দেবে যুদ্ধ। এটাতে অনেকের আসবে, অনেক লোক ব্রিটিশ থেকে লোক আসবে যারা ওখানে তদন্ত চালাবে, ঠিক আছে, অনেক রিপোর্টার আসবে, ওই রিপোর্টারগুলো লিখে দেবে যে জেনোসাইড চলছে ওখানে। অনেক কিছু ওরা নিজের চোখেও দেখবে যে মানুষকে মানে যেমন পারছে মানে প্রচুর অত্যাচার, মানে ঘরে ঢুকে মারছে, রেপ করছে, এরকম দেখা যাচ্ছে। কারণ ওরা চাইছে এটাকে পুরো সব দিক দিয়ে পাকিস্তান, মানে ভাষাটাও তুমি পাকিস্তানেরই বলবে, ঠিক আছে। এ নিয়ে প্রচুর ঝামেলা হবে, ঠিক আছে, ধরে মারবে, হিন্দুদেরকে মারবে, মুসলিমরাও মার খাবে, ঠিক আছে। এত ঝামেলা হবে 1970-71 সালে, এত ঝামেলা হবে। ওরা এতটা মানে ওরাও স্বাধীনতার জন্য লড়বে, শেষে ওদের মনেও জাগবে, ঠিক আছে, ওরাও ভিতরে কমিউনিটি তৈরি করবে, এত ক্লাস ঘটবে, এত ঝামেলা হবে, ঠিক আছে, হিন্দু মুসলিম এই হবে, হিন্দুগুলোকে ধরে মারবে, ঠিক আছে, যে মানে সবাইকে পুড়িয়ে দেবে, মেয়েদেরকে রেপ করবে, এরকম একটা ঘটনা ঘটবে। তখন বাংলাদেশ থেকে কী করবে না, আমাদের এখানে ভারতে 1 কোটি লোক চলে আসবে বাংলাদেশ থেকে ভারতে, দলে আসবে, 50,000 60,000 এইভাবে পালিয়ে তো সেই সময় হিন্দুও পালিয়ে আসবে, মুসলিমও পালিয়ে আসবে, ভালো করে বুঝবি। তো পালিয়ে তারা এই যে বাংলার এই জায়গাটাতে বসে হ্যাঁ, পুরো বাংলার যে বাংলা আসাম থেকে যে পুরো এরিয়াটা, বাংলার যে কান্ট্রি মানে উপরে যে আমাদের আসাম আছে, এ পাশে ত্রিপুরা আছে, এ পাশে সব জায়গায় বেসিক্যালি বাংলা বিহার এগুলো ঢুকে যাবে। এই যে 1 কোটি লোকের প্রেসার, সে সময় প্রাইম মিনিস্টার কে আছে, ইন্দিরা গান্ধী যাবে, যে পরে বলবে যে দেখো যখন এখানে আমাদের চলে এসছো,
আমরা তোমাদেরকে যথেষ্ট থাকার খাওয়ার ব্যবস্থা করব, ক্যাম্প করে করে থাকা খাওয়ার ব্যবস্থা করব। কিন্তু আমাদের এতটা অর্থনৈতিক মজবুত নয়, কারণ আমরা এখনই রিসেন্টলি 3টে যুদ্ধ থেকে উঠলাম, ঠিক আছে? ইন্ডিয়া চায়না ওয়ার, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, আমাদের আর কিছু নেই। তা আমাদেরকে তোমাদের খাওয়াবো কী করে? তবে আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদেরকে খাওয়ানোর। আর তোমাদের দেশে যে এই ঘটনা ঘটছে না, এটাতে আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের পক্ষে থাকার, তোমাদের যেন এটা না ঘটে। তো যাই হোক, কোনো রকম করে চালিয়েছে, পুরো ইসে করে এই করেছে, ঠিক আছে? বর্ডার এরিয়াতে এই করে পরে সবাইকে রেখেছে, রাখার ব্যবস্থা করে 1 কোটির মতো লোক। বলেছে যে আমি তোমাদের ব্যবস্থা দেখছি। ইন্দিরা গান্ধী কী করবে? আমাদের আর্মির সাথে বসবে, যে জিনিসটা কী হচ্ছে সব মাইনে নেবে, ঠিক আছে? ওইদিকে আমেরিকার সাথেও বসবে, অনেক কিছুই আলোচনা হবে। আলোচনার পর এরা পাকিস্তানকে বলবে যে তুমি যেটা করছো সেটা ঠিক করছে না, তুমি তাদেরকে এইভাবে করতে পারো না, ঠিক আছে? আলটিমেট পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা না খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাওয়ার পর এরা তখন ওদের ইন্টারনাল ওরা চাইবে না, ওরা ওখানে প্রচুর অত্যাচার চালাবে বাংলাদেশে। তো ইন্দিরা গান্ধী বলবে যে একটা কাজ করা যাক, আমাদের স্থলবাহিনীর সাথে কথাবার্তা বলে, যে তাদের একটা তো দল ওখানে লড়ছে, যারা ওদের তখনও মুক্তি বাহিনী তৈরি করবে আমাদের ইন্ডিয়া, ওরা তৈরি করবে না। ইন্ডিয়া তখন বলবে যে এটাকে ওদের অধিকার আমি ফিরিয়ে দেবো। কী করা হবে? এটা তো ওরা করছে, খারাপ করছে। ওরা কি করবে? ওরা আমাদের ইন্ডিয়ার অস্ত্র ফস্ত্র সব কিছু দিয়ে কী হবে, একটা মুক্তি বাহিনী যারা এখানে পালিয়ে এসছে, প্লাস কিছু লোক আছে যারা ওখানেও আছে ইন্টারনেট যুদ্ধ করছে, তাদেরকে মিলিয়ে অস্ত্র সাপ্লাই করে একটা মুক্তি বাহিনী তৈরি করে, যার কাজ কি থাকবে? ওদেরকে এই যে ওকে সাপোর্ট দেওয়া, এই সাপোর্ট দেওয়াতে কী হবে? পাকিস্তান রেগে যাবে, পাকিস্তানে ইন্ডিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করে নেবে, বুঝলে? তো পাকিস্তান যখন ইন্ডিয়ার যুদ্ধ হবে, ইন্ডিয়া আমাদের এদিকে চলে আসবে এতটা যুদ্ধ করে, ঠিক আছে? এদিকে এতটা যুদ্ধ করে চলে আসবে, পাকিস্তান চলে আসবে এতটা। তখন ইন্ডিয়া কী করবে? ইন্ডিয়া ওরা ভাবছে যে এইদিকে তো ও এইসব করছে, এই দিকটা তো এখন ফাঁকা আছে, ঢুকে গেছে রীতিমতো এতটা। তখন আমাদের হাওয়াই যে বিমান আছে ওদেরকে দেয়, ওরা যেয়ে পরে পুরো ওদের জায়গাগুলো ক্যাপচার করে, মানে বোম ফোম ফেলে ওদেরগুলোকে ক্যাপচার করে নেয় কিছুটা, ঠিক আছে? প্লাস এই যুদ্ধ এদিকে লেগে থাকে, তার এর সাথে চলে যায় আমেরিকার কাছে, আমাদের পাকিস্তান ইউএসএ কাছে চলে, ইউএসএকে বলে ব্যাপারটা, ইউএসএ হ্যান্ডেল করার ব্যবস্থা দেয়। 1970 সালে 71 সালে জানি এরকম প্রবলেমস ঘটছে, সেই সময় আমাদের ইন্দিরা গান্ধী চলে যায় ইউএসএসআর কাছে, রাশিয়ার কাছে। ইউএসএসআর কাছে যেয়ে পরে বলে যে এরকম এরকম ব্যাপার, ওর সাথে একটা নীতি ঘোষণা করে যে আমি তোমাদের বন্ধু, আমরা দুজন বন্ধু, আমাকে কেউ মারতে এলে তুমি মারতে আসবে, তোমাকে কেউ মারতে এলে আমাদের সিকিউরিটি যাবে, ঠিক আছে? এভাবে একটা করে রাশিয়ার সাথে কম্প্যাক্ট। তারপরে ও চলে আসে, আসার পর কি এখানে যুদ্ধ পুরো শুরু হয়। ইন্ডিয়ার সৈন্যবাহিনী কী করে? ঢুকিয়ে দেয় ঢাকা, মানে পুরো বাংলাদেশে, আর বলে তার সাথে সাথে কি মুক্তি বাহিনী চালাচ্ছে, তাহলে সুবিধা হয়ে যাবে। আর এত লোককে মার্ডার করছিল, এবার এরা শুরু করলো, ওরা আর্মিকে একদম মানে ওদের আর্মিকে যাচ্ছা তাইভাবে মারে, আর এর অর্ডার দেয় একটা কাজ করো, এইভাবে করলে হবে না। ওদের যেয়ে পরে যে আর যেখানে বসে আছে ওরা গভর্নর হাউসে, যে প্রেসিডেন্ট অফিসে বসে, মেন যেমন দিল্লি আমাদের ওখানে বোম মেরে দেয়। আর্মি আমাদের লোক যায়, যেয়ে পরে যে দেওয়া হয় ওদের ওখানে বোম মারে, বোম মারার পর ওদের যে আর্মির হেড তার কাছে চলে যায়। কিন্তু তার ইউএসএ খবর পায়, ইউএসএ খবর পাওয়ার থেকে ওদের সব থেকে ভালো বিমানটা পাঠিয়ে, মানে জলজাহাজটা পাঠিয়ে দেয় কার কাছে? বাংলাদেশ, মানে পাকিস্তানের সাপোর্টে দাঁড়ায়। ও ইন্ডিয়ার সাপোর্টে দেয় না, ইন্ডিয়াকে অনেক কিছু বলে, ইন্ডিয়াকে যুদ্ধ বন্ধ করতে বলে, আর ওই জন্য ইউএনও তো তোলে, বলে ইন্ডিয়াকে যুদ্ধ বন্ধ করতে হবে, নাহলে আমরা ইন্ডিয়ার উপর আক্রমণ করবো। ইন্দিরা গান্ধী বুঝেছে ইন্দিরা গান্ধীর ডিসিশন আছে, ওই জন্য টুক করে চিঠিটা পাঠিয়ে লেগেছিল কাকে? ইউএসএসআরকে। ইউএসএসআর ইউএনও তো বড় ভেটো পাওয়ার আছে, ও ভেটো পাওয়ার দিতে না, ও যা করছে ঠিক করছে, বুঝতে পারলি? এও সাথে সাথে যেদিন পাঠায়, এও সাথে সাথে একটা পাঠিয়ে দেয় ইন্ডিয়ার সাপোর্ট, ঠিক আছে? ভেসেলস দুজন, মানে হেভি যুদ্ধ হবে, এরকম একটা পরিস্থিতি চলে আসে। পরিস্থিতি হবে, ইন্ডিয়া কি বলে, যখন এইটা এখানে ঢুকবে বাংলাদেশে, ইন্দিরা গান্ধী বলে যে তার আগেই ওদেরকে ছাপা করে দিতে হবে। যদি ওরা সারেন্ডার করে তো ঠিক আছে, 1 লাখ সৈন্য কিন্তু ছিল, ইন্ডিয়ার 30,000 সৈন্য গেছিল, ওদের 1 লাখ, তাহলে কি করা হবে? তো বললো ডাইরেক্ট ওই জায়গায় আক্রমণ করো,
এদের বিমান নিয়ে পুরো ওই জায়গায় আক্রমণ করার পর ওদের আর্মি জেনারেল হেডকে ধরে, তো তুমি স্যারেন্ডার করবে কিনা। ওকে তো এখানে তো থেকে তো না করতে বলবে, ওকে এমনভাবে ধরে 30 মিনিট টাইম দেয়, ঠিক আছে। আর এদের জানা যে হেল্পের জন্য আসছে ওদের বাহিনী আমেরিকার এলেই ঝামেলা করে দিতে, তার আগে ওরা ওদের কাছে স্যারেন্ডার না করলে আমরা আমাদের মতো কাজ করব, ঠিক আছে। তো ওরা লাস্টে স্যারেন্ডার করে দেয়। আর এর সাথে তো মুক্তিবাহিনী কাজ করছিলে তারাও, আর তখন যে মুজিবুর রহমান তাই না, ওনাকে জেলায় ধরে রেখেছিল, জেলেই ছিল। তারপরে আসার পর কি করে না, ওই জায়গাটাকে ওদের যত আর্মি হোক সবাইকে অস্ত্রগুলোকে সব কী করে স্যারেন্ডার করে দেয়, সিগনেচার করিলে ঠিক আছে ওদেরকে পাঠানোর ব্যবস্থা করবো, ওদের যতজন থাকে সবকে ধরে নেয়, ঠিক আছে ইন্ডিয়া। আর যুদ্ধ বিরাম করে দেয়। কিন্তু ওইদিকে তো এরা আসছে ইনস্ট্যান্ট, তখন ইন্দিরা গান্ধী এটা পাঠিয়ে দেয় কাকে, ওই আমেরিকার যে দেখো এটা আমাদের এরকম ব্যাপার, তা আমরা যুদ্ধ করতে চাই না, ঠিক আছে, আমরা এসে নেই। তারপরে ঠিকই হয়, এইভাবে বলার পর মোটামুটি কোনো দিক দিয়ে এদিক ওদিক করে টেলে যায়, বুঝতে পারলে, অনেক বড় হিস্ট্রি আছে। তো তখন কী হয়, তারপরে ওই যে মুজিবুর রহমান তাদেরকে কি করে বঙ্গবন্ধু, তাই না, তাকে কি করে দেয়, ওখানকার প্রধানমন্ত্রী করে দেওয়া হয়, তার হাতে পাওয়ার দিয়ে দেওয়া হয়, আর ইন্ডিয়া চলে আসে, ঠিক আছে। ওকে এই করে বলে তো এত খারাপ, ওইদিকে তো অনেকটা খরচা হয়েছে, প্ল্যানিং আর কী হবে দেশে। তারপরে বলে যে আমাদের যা এখানে 1 কোটি লোক ঢুকেছে, আমি তোমাদের অনুযায়ী ব্যবস্থা করছি, তোমরা চলে যাও। তো 1 কোটির মধ্যে হয়তো 1 কোটির মধ্যে 50 লাখ গেছে, যারা মুসলিম ছিল তারা গেছে, বাদবাকি হিন্দু এদিকে রয়ে গেছে, ঠিক আছে, কারণ ওখানে তো হিন্দু মুসলিম একটা ব্যাপার আছে, তারপর থেকে থাকে, তাই না। তো এবার এই জায়গাটা পুরো এদের মানে হয়ে গেছে। এখন ওরাও এই কিছুটা জায়গায় ক্যাপচার করে রেখেছিল, তাহলে এটাকে বাংলাদেশ বলে একটা দেশ দিল ইন্দিরা গান্ধী। তখন প্রথম যখন স্পিচটা দেয় বঙ্গবন্ধু বলে স্পিচে, তাই না, যে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে আমাকে যত রকম সাহায্য করা আমাকে করেছে, ঠিক আছে, যার জন্য আমি থ্যাঙ্কস জানাই। আর উনি তো এই জেলে ছিল। তারপরে ওখানে সিমলা চুক্তি হলো, সিমলাতে তখন ওদের এলো পাকিস্তানের প্রধানমন্ত্রী এলো, সিমলাতে চুক্তি হলো। সেই চুক্তি অনুযায়ী বললো, ওই কাশ্মীর নিয়ে টপিক উঠেছিল যে কাশ্মীর বলেছিল এলওসিটাকে ইন্টারন্যাশনাল মেনে নাও, ইন্ডিয়া বলেছিল, ঠিক আছে, যে ওই এলওসি যেটা আছে সেটাকে ইন্টারন্যাশনাল বর্ডার মেনে নাও, ওই দিকটা তোমরা নিয়ে নাও, ওই দিকটা আমরা নিয়েছি। তো এই নিয়ে একটা হলো। তারপরে মুক্তিযুদ্ধ যারা ধরা পড়ে তাদেরকে ছেড়ে দিতে বললো, ঠিক আছে, বাংলাদেশের পাকিস্তানের সৈন্যগুলো তাদেরকে ছেড়ে দিল, এইভাবে হলো। তারপর থেকে সিমলা চুক্তিটা মানে ফেলিওর হয়েছিল, কারণ আছে অনেক কিছু। তো এইভাবেই চলছে। তো এত টাকা যে খরচা হচ্ছে ওইটাকে যুদ্ধতে, কম টাকা খরচা হয়নি, কোটি কোটি টাকা। তো ফাইবার প্ল্যানটা করবে কোথায় আর? 1 কোটি লোককে এক্সট্রাভাবে খাওয়ানো, তার সাথে যুদ্ধ, মানে যুদ্ধ আমাদের কিন্তু প্রিপেয়ার্ড ছিল না। আগে ডেকে বলেছিল আমি যুদ্ধ করবো, ইন্দিরা গান্ধী বলেছিল, কিন্তু এই যে যুদ্ধটা করবো তার জন্য যে টাকা বাকা লাগবে, সেটা যা জিনিস লাগবে সেগুলো তো আমাদের ছিল না, বেশ কোনো কিছু ছিল না, সেগুলো না একটা খরচা করা, এই করা ওই করা, প্ল্যানটা এইভাবেই চলে গেছে, বুঝতে পারছি। কী আর তাও যা করার অনেক করেছে। তো ওই জন্য 56 ছিল, যেখান থেকে কত অ্যাচিভ হয়েছে 3.3, এখন অবধি কিন্তু নেগেটিভে যায়নি, তাই না, কোনো রকম করে অ্যাচিভ হয়েছে আর কি। মানে 53 ভেবেছিল যে 100 টাকা লাগাচ্ছি আমরা পাবো 5 টাকা 6 পয়সা, কিন্তু পেলে কত 3 টাকা 3 পয়সা, তাই না, এখনও লসে যায়নি। তো ঠিক আছে, তো এটা একটা মেজর কারণ ছিল, তাই আছে। তার সাথে কী ছিল, এই যে বললাম তাহলে একটা ওয়ার, যুদ্ধর খরচা, তার সাথে এক শরণার্থীর খরচা একটা, তাই না, তার সাথে সাথে চলছিল ইনফ্লেশন প্রচুর, যখন জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেছিলো, ঠিক আছে, একটা ইনফ্লেশনের ছিল, যার ফলে এইটা হয়ে যায়। তো এরকম ডিফারেন্ট টাইপস প্রচুর প্রবলেমস ছিল এই প্ল্যানে, যার ফলে প্ল্যানটা কী হয় আলটিমেট ফেলিওরই বলতে পারি, ঠিক আছে। কিন্তু প্ল্যানে অনেকগুলো কাজ হয়েছিল, আমরা দেখলাম যেভাবে ওরা চেষ্টা করার, তাই না, সবগুলোই করেছে এই প্ল্যানে। তো এই প্ল্যানে আমরা কত কিছু জানলাম, অনেক কিছু। আর এখানে এবার আমাদের কি আছে, 5th ফাইবার প্ল্যান আছে, তাই না।